তো চলো আমরা শুরু করি আজকে ভেক্টর। তো দেখো, ভেক্টরের শুরুতে আমাদের কি আছে? শুরুতে আমি নিয়ে আসছি অবস্থান ভেক্টর। তার আগে আমাদের একটু বলা উচিত যে ভেক্টর কি। ভেক্টর কি বলো তো? হ্যাঁ, ভেক্টরে আমরা প্রথম শুনছিলাম ভেক্টর শব্দটা কোথায়, তোমাদের মনে আছে? ক্লাস 9-10-এ তোমরা জাস্ট একটু শুনে আসছিলা যে রাশিগুলো কয় প্রকার হইতে পারে। দুই প্রকার, একটাই স্কেলার রাশি, আরেকটা কি ভেক্টর রাশি, তাই না? স্কেলার রাশি কোনগুলো ছিল? যাদের আমি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করতে পারি, তারা হচ্ছে স্কেলার রাশি। আর যাদের প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন হয়, তারা কি? তারা হচ্ছে ভেক্টর রাশি। এটা ক্লাস 9-10 জাস্ট এতটুকু পড়ে আসছিলা। তারপর তোমরা এইচএসসি তে আসছো। এইচএসসি তে আসার পরে দেখো এত বড় একটা চ্যাপ্টার ভেক্টরের, তাই না? তো এগুলোও তোমরা পড়ে আসছো, এইচএসসি তোমরা দিয়ে আসছো। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমরা অলরেডি মেডিকেলের ভেক্টরের ক্লাসটা পেয়ে গেছো। ভেক্টরের ক্লাস যদি পাও, তাহলে তুমি কি কি পাইছো? মেডিকেলের জন্য যতগুলো ইনফরমেশন দরকার সব তোমার ওখানে দেওয়া আছে। এখন তাইলে আমার কি এখানে আলাদা করে বলার দরকার আছে যে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি? এটা তুমি মেডিকেলের ক্লাসে পাইছো না। এখন ওইগুলো পড়াশোনা যদি আমরা এখানে করি, তাহলে তো আমাদের ক্লাসটা অনেক বেশি লেন্দি হবে। দরকার আছে তোমার, তোমার যতটুকু দরকার আমি জাস্ট ততটুকুই তোমাদের জন্য নিয়ে আসছি। ঠিক আছে? তো চলো, কোনগুলো ভেক্টর রাশি কোনগুলো স্কেলার রাশি এগুলো তোমরা মেডিকেল ক্লাসে করে ফেলছো। ঠিক আছে? তো চলো আমরা ফার্স্ট শিখবো হচ্ছে অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টরটা কি বলতো? অবস্থান ভেক্টর হচ্ছে, এই দিকে একটু তাকাও, তাইলেই বুঝতে পারবা যে অবস্থান ভেক্টরটা কি। তো এখানে দেখো, এই জায়গায় একটা বিন্দু আছে, হ্যাঁ, এই জায়গায় বিন্দু আছে। এই বিন্দুটা কোথায় আছে? একটা প্রসঙ্গ কাঠামো ধরছি আমি, কি? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। বুঝতে পারছো কথা? এখানে কি এটা 3D, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আমি এখন যদি চাইলে কোনো একটা বিন্দুর অবস্থান বলতে চাই, তোমার কি করতে হবে? এক্স অক্ষ বরাবর কত ঘর আছে, ওয়াই অক্ষ বরাবর কত ঘর আছে, জেড অক্ষ বরাবর কত ঘর আছে। এই যে আমি ডিফাইন করছি যে এক্স অক্ষ বরাবর আমার দুই ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর, জেড অক্ষ বরাবর 5 ঘর, তাই না? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 2,3,5। এটা আমি কি বললাম? এটা বললাম স্থানাঙ্ক, যেটা তোমার সরল লেখাতে পড়ে আসছো। এখন এইটার যদি আমি ভেক্টর ফর্ম তোমাকে বলি যে এটার অবস্থান ভেক্টরটা কোথায়, তাহলে তুমি কেমনে করবা? দেখো, কোন একটা অবস্থানের যখন তুমি নিয়ে কাজ করবা, তোমার আগে কি করতে হবে? তোমার আগে প্রসঙ্গ কাঠামোটা ঠিক করতে হবে। প্রসঙ্গ কাঠামো কোথায়? এই যে প্রসঙ্গ কাঠামো আমরা ঠিক করে নিছি, এইটা, তাই না? এইটা আমরা ধরে নিছি 0,0,0, ঠিক আছে? এই 0,0,0 এইটার সাপেক্ষে আমার এই যে এ বিন্দুটার স্থানাঙ্ক কত? 2,3,5। এখন কথা হচ্ছে এটা তো স্থানাঙ্ক, ভেক্টর রূপে আমি কেমনে পাবো? তো অবস্থান ভেক্টর হচ্ছে, দেখো তোমরা পড়ে আসছো একক ভেক্টর পড়ে আসছো না? একক ভেক্টরে কি ছিল? যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? আই দ্বারা প্রকাশ করতাম, এই যেভাবে আই ক্যাপ দিতা, তাই না? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি ছিল? এটা ছিল হচ্ছে যে জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি ছিল? এটা ছিল কে। এখন তুমি আমাকে বলো তো, এই যে 2,3,5 এটাকে যদি আমি ভেক্টর রূপে প্রকাশ করি কেমনে আসবে? এক্স অক্ষ বরাবর কত দেখো তো? বলছে 2। তাহলে এটাকে যদি আমি ভেক্টর আকারে প্রকাশ করি তাহলে লিখবো কেমনে? যে এ ভেক্টর ইকুয়ালস টু এক্স অক্ষ বরাবর কয় ঘর? 2 ঘর, তাহলে 2i। ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর কতটুকু? 3 ঘর, তাহলে কত হবে? 3j। জেড অক্ষ বরাবর কতটুকু? 5 একক, তাহলে কত আসবে? 5k। এই যে হয়ে গেছে না? হ্যাঁ, এই যে প্লাস, এই যে প্লাস। তাহলে আমি এটা পাইছি কি? এই যে এ যেটা আমাদের ছিল, এটার অবস্থান ভেক্টর আমি পেয়ে গেছি। কিন্তু এটাকে লেখা উচিত ওয়ে। যদি এটা এ বিন্দু দেওয়া থাকে, এইটা আমাদের কি? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি করতেছি, তাহলে আমি লিখবো এটাকে কি? ওয়ে ভেক্টরটা হচ্ছে 2i প্লাস 3j প্লাস 5k। বুঝতে পারছো? এগুলো তোমরা জানো, তাও আমি আলোচনা করলাম, যদি কারো অজানা থাকে তার উপকার হবে আর কি। তো দেখো, এটা তো আমরা কি করলাম? ভেক্টরটা করলাম না? এখন এরপরে আমরা শিখবো যে একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয়। এটাও তোমরা শিখে আসছো। কিভাবে করতে হয় বলো তো? ভেক্টরের মান আমরা কিভাবে বের করি? এই যে এখানে আমি লিখে রাখছি। কেমনে করি দেখো তো? এক্স এর সহগের উপরে স্কোয়ার, তাই, সরি ছোট হয়ে গেছে,
দেখো মান কিভাবে বের করব, আয়ের সহগের উপরে স্কোয়ার দিব, দিছি এটা, জে সহগের উপরে স্কোয়ার এটাও দিছি আমি, তাই না? আরেকটা কি, কে এর সহগের উপরে স্কোয়ার, এই যে দিছি। ঠিক আছে, ভেক্টরের মান কেমনে বের করতে হয় বোঝা গেছে? আশা করি সবাই জানো। যদি তোমরা জানো তাইলে এই কোশ্চেনটার আনসার তোমরা এখন আমাকে দিবা। কোশ্চেনটার আনসার দাও তো। এটা আসছিল দেখো জে ইউ 18-19-এ। ঠিক আছে, দেখি দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলো এটার আনসার কত, এটা আনসার কত কমেন্টে লিখে ফেলো। তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলো এটা আনসার কত, এটা আনসার কত কমেন্টে লিখে ফেলো। আচ্ছা, অনেকে বলা শুরু করছে অলরেডি। হ্যাঁ, এরকম ফাস্ট হইতে হবে। তোমাদের এমসিকিউতে খুব বেশি কিন্তু টাইম পাবা না, তুমি যে ভার্সিটিতে এক্সাম দাও খুব বেশি কিন্তু টাইম পাবা না। ঠিক আছে, কোথাও দেখবা 36 সেকেন্ড, কোথাও 45 সেকেন্ড, এর ভেতরেই তোমাদের এগুলো আনসার করতে হবে। বলো বলো। আচ্ছা, অনেকে অলরেডি আনসার দিয়ে ফেলছো তোমরা, সাবাস, এই তো পারো তো তোমরা। তো যাদের প্রবলেম হচ্ছে জাস্ট আমি এক নজরে দেখাই দিই। ঠিক আছে, আশা করি মোস্ট অফ দা পিপল পারছো তোমরা। হ্যাঁ, এই তো সবাই পারছে। দেখো এটা যদি আমি মান বের করি তাহলে কি আসবে, মানটা হবে রুট ওভার কি, আয়ের সহগের উপরে স্কোয়ার, যে সহগ, এখানে যে সহগ কত, -4 এর উপরে স্কোয়ার, ঠিক আছে, প্লাস কে সহগের উপরে স্কোয়ার, এটা কিন্তু দশমিক না, হ্যাঁ এটা হচ্ছে 1 এর উপরে স্কোয়ার। তাহলে কত আসে দেখো, 3 উপরে স্কোয়ার করলে 9। এটা আবার কেউ যাতে ক্যালকুলেটরে না করো, ঠিক আছে, কোথায় আসছিল, তুমি ভার্সিটি থেকে ক্যালকুলেটর পাবা? হ্যাঁ, ভার্সিটিতে ক্যালকুলেটর পাবো না। 12 এর উপর স্কোয়ার করলে কত হয়, যারা পারবা না তারা কি করবা, নর্মালি গুণ করে নিবা। যদি তোমার 12 এর স্কোয়ার জানা না থাকে কি করবা, গুণ শেখনি ক্লাস 3-4-এ, ওই গুণ করে বের করে নিয়ে আসবা, তাহলে হবে। কত আসবে এটা, 144। ঠিক আছে, হ্যাঁ। এরপরে দেখো কত আসে, এই 9 আর 16 যোগ করলে কত আসে, 25 প্লাস 144। এখন এই দুটো যোগ করো তো কত আসবে, 5 4 9, 2 আর 4 6, আর এখানে 1 আছে। ঠিক আছে, এটা চলে আসছে। বুঝতে পারছো কথা? তো এখন তোমাদের উচিত কি হবে, কিছু কিছু সংখ্যার স্কোয়ার মনে রাখা। যারা ভার্সিটিতে এক্সাম দিবা তার আগে তোমাদের কিছু কিছু সংখ্যার স্কোয়ার একটু মনে রাখবা। তার মধ্যে যেমন একটা 12 এর স্কোয়ার, 12 এর স্কোয়ার 144, এটা একটু মনে রাখবা। 13 এর স্কোয়ার করলে আসে 169, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, যখন যেটা লাগবে আমি ওইটা বলে দিব। 15 এর স্কোয়ার, 25 এর স্কোয়ার, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। বুঝা গেছে? তো আশা করি এটা আনসার তোমরা দিতে পারছো। তাহলে কত, এটার আনসার আসছে 13। আরে সাবাস, কমেন্টে সবাই পারছো দেখি। হ্যাঁ সাবাস, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে নেক্সট আমরা যাই। এটা যেহেতু পারছো, এটাও তো তোমাদের পারার কথা। এটা দেখো করো, বলো বলো এটার আনসার কত, এই ম্যাটটার আনসার কত বলো। হ্যাঁ তাড়াতাড়ি বলে ফেলো এটার আনসার কত। ফার্স্ট ফার্স্ট, আর দ্রুত হইতে হবে। তো দেখো, হ্যাঁ অনেকে আনসার অলরেডি দিয়ে ফেলছো, আবার অনেকের দেখতেছি এটাতে একটু প্রবলেম হচ্ছে, তাই না? তো অনেকের এটাতে প্রবলেম হয়। আর আরেকটা আমি আগে বলে রাখতেছি, এগুলো এখানে অপশন একটু সম্ভবত এটা আনসার থাকবে না যতদূর দেখতেছি। তো দেখো, এই এক্স জেড তলে এই ভেক্টরটার মান বের করতে বলছে না, এই টাইপের কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এক্স জেড বলতে পারে, তোমাকে এক্স ওয়াই বলতে পারে, তোমাকে ওয়াই জেড বলতে পারে। ঠিক আছে, কোন নির্দিষ্ট একটা তলের উপরে ভেক্টরটার মান বের করতে বলবে। এখানে বলছে কি দেখো, এক্স জেড বলছে না, তোমার যদি এক্স জেড বলে, এক্স বরাবর একক ভেক্টর কোনটা ছিল, আই ছিল, তাই না? আর জেড বরাবর একক ভেক্টর কি ছিল, কে ছিল। কথা কি বুঝতে পারছো আমার? এক্স বরাবর কি ছিল, আই ছিল না, তাহলে এই যে আই এর মানটা নিবা। জেড বরাবর কি ছিল, এই যে 12 ছিল, এটা নিবা। বুঝা গেছে? তাহলে এক্স জেড তলে যদি বলে তাহলে মান কেমন হবে, 3 এর উপর স্কোয়ার প্লাস
12 এর উপরে স্কোয়ার। বলো বুঝতে পারছো নাকি তোমরা? আমার কথা কি বুঝতে পারছো তোমরা? যদি তোমাকে বলে যে এক্স জেড তলে ভেক্টরটার মান, তাহলে কি করবা তোমরা? আই এর সহগের উপর স্কোয়ার, কে এর সহগের উপর স্কোয়ার। ঠিক আছে, বলো এটা কি বুঝছো তোমরা? এটা যদি বোঝো তাহলে তোমাদের আমি ম্যাথ একটু করতে দিব। তাহলে এটা কত আসে? 9 প্লাস 12 এর স্কোয়ার করলে 144। এটা করলে জাস্ট কত আসে দেখো, 153। এটা আনসার এখানে নাই, এগুলো অপশন ভুল করছে, আগের অপশনগুলো এখানে লিখছে। ঠিক আছে, এটা এখানে নাই, সমস্যা নাই, ম্যাথ উল্টা পাল্টা করছে। হ্যাঁ আনসার নাই এটাতে, তোমাদের আনসার আমি লিখতে বলছি, এটার আনসার আমি তো কোশ্চেন শুরুতেই বলছি, এখানে আনসার নাই, এটা একটু ভুল করছে। ঠিক আছে, এইটা যদি তোমরা বুঝো, এইটা যদি তোমরা বুঝো তাহলে তোমাদের কাজ কি? তোমরা এখন আমাকে বের করে দেখাবা যে ওয়াই জেড তলে এটার মান কত, ওয়াই জেড তলে মান কত। ঠিক আছে, যদি এটা তোমরা বুঝে যাও, তোমাদের কাজ কি হবে? ওয়াই জেড তলে মানটা কত এটা বের করা ফার্স্ট। হ্যাঁ এই যে আগের আনসার অনেকেই দিয়ে ফেলছো তোমরা। হ্যাঁ এই তো ভুল করছো অনেকে, এটা দেখে আমার ভালো লাগতেছে। তো ভুল না করলে শিখবা কেমনে? অনেকে তোমরা আসো যে এই যে এক্স জেড এটা দেখোইনি, জাস্ট এইটুকু দেখছে যে এই ভেক্টরটার মান কত, ক্যালকুলেশন করে দিয়ে দিছি পুরো ভেক্টর, কিন্তু পুরোটাকে মান চাইছি আমি, আমি চাইছি জাস্ট এক্স জেড তলে। বুঝতে পারছো? আর এখন তোমাদের কোশ্চেন হচ্ছে যে ওয়াই জেড তলে মানটা কত, বলো। হ্যাঁ এই যে অনেকে দেওয়া শুরু করছে, সাবাস। হ্যাঁ ওয়াই জেড তলে বলতে কি, এই যে ওয়াই আর এই যে এখান থেকে নিব জেড, তাই না? তাহলে কি আসবে? -4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটার রুট, তাই না? 4 এর উপর স্কোয়ার বা -4 এর উপর স্কোয়ার করলে কত আসবে? 610 প্লাস 12 এর উপর স্কোয়ার করলে কি আসবে? একটু আগে দেখাইছি 144। তাহলে এটা কত আসে দেখো, 144 আর 16 যোগ করো, যোগ করা শেখাবো এখন। আচ্ছা, তাহলে 160, 160। তো এইটাকে আমি জাস্ট একটু ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে? এইগুলো একটু ভেঙে ভেঙে তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা, কারণ অপশনে দেখবা রুট 160 নাই, অপশনে কি কি থাকবে? এখানে অপশনগুলো থাকলে ভালো হইতো, আগের ওইটা অপশনগুলো দিয়ে মিস্টেক করে হচ্ছে। আচ্ছা ব্যাপার না, দেখো 160 আছে না, তো চিন্তা করে দেখো তো এটাকে কিভাবে ভাঙানো যায়, এটাকে কি কিভাবে লেখা যায়, আগে তুমি চিন্তা করে দেখো। 16 × 10 এটা কি লেখা যায়? দেখো তো, 16 × 10 লিখলে কি 160 আসে না? ঠিক আছে, এটা এখন আমাকে বলো তো 16 রুট কত, এটা কি বলতে হবে? 16 রুট কত? 16 রুট হচ্ছে 4, তাহলে এটাকে আমি লিখতে পারবো 4√10। বুঝতে পারছো কথা? এইগুলো ক্যালকুলেশন তোমাদের একটু শিখতে হবে, দেখবা অপশনে এইটা নাই, আছে কি জানো? অপশনে এইটা দেওয়া থাকবে। বুঝতে পারছো? রুটের ক্যালকুলেশন এগুলো একটু শিখতে হবে তোমাদের। আমি তো এই যখন যেরকম ম্যাথ আসবে তখন সেই রকম আমি তোমাদের শিখাই দেবো। বলো এই কনসেপ্ট ক্লিয়ার না? হ্যাঁ সবাই দেখান আনসার দেওয়া শুরু করছে, 4√10, 4√10, 4√10। হ্যাঁ না ঠিক আছে, পারো তোমরা, বুঝতে পারছি তোমরা পারো পারো। এরপরে চলো দেখো, তোমাদের খুবই 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 পছন্দের একটা টপিক, লব্ধি নির্ণয়। এই চ্যাপ্টারে সবচেয়ে যে শব্দটা বেশি শুনছো সেটা হচ্ছে লব্ধি, তাই না? সবচেয়ে বেশি শব্দ শুনছো হচ্ছে লব্ধি। তো এই লব্ধিটাই আমরা নির্ণয় করবো, চলো। তো লব্ধি যদি আমি নির্ণয় করতে চাই, লব্ধির মান দিক দুইটাই বের করতে হয় আমাদের। তোমরা এইচএসসি তে সূত্র শিখে আসছো লব্ধির কেমনে মান বের করতে হয়, লব্ধির কেমনে দিক বের করতে হয়, শিখে আসছো না তোমরা? আমি জাস্ট এটাকে তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি, তাহলেই হবে। তো লব্ধির মান আমাদের কেমনে বের করতে হয়, এই যে চিত্রের দিকে দেখো, যে আমাদের দুইটা ভেক্টর ছিল, একটা হচ্ছে পি ভেক্টর আর একটা কি কিউ ভেক্টর। দুইটা ভেক্টর ছিল, দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেলটা কত বলো তো? হ্যাঁ এইটা কিন্তু ভুল করবা না, মাঝখানে অ্যাঙ্গেল কত? মাঝখানে অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে আলফা। ঠিক আছে, পি আর কিউ এর মাঝখানে অ্যাঙ্গেল কত, এটাকে কিন্তু এই যে এইভাবেও লেখা যায়, তোমরা হয়তো ম্যাথে দেখছো এটা। পি আর কিউ এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে আলফা। বুঝতে পারছো? পি আর কিউ এর মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তো যদি আলফা হয় তাহলে মান কেমনে বের করি আমরা? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাই না?
এটা কেমনে আসে এখন কি তোমাকে আমি প্রমাণ দেখাবো? মায়ের হবে তোমাদের এখন প্রমাণ কেউ দেখতে চাইলে, এগুলো তো একাডেমিকে পড়ার কথা। এখন কি এত সময় আছে তোমাদের? আচ্ছা চলো, এরপর দেখো, যদি তোমাকে লব্ধির দিক বের করতে বলে, লব্ধির দিক বের করা মানে কি বলো তো? লব্ধির দিক বের করা মানে কি? তুমি কি এভাবে আনসার দাও, উত্তর দিক পশ্চিম দিক উপরে নিচে এরকম করে আনসার দাও না। লব্ধির দিক মানে হচ্ছে যে লব্ধিটা আসছে আমার এই যে আর মানের, এই লব্ধিটা এই ভেক্টরগুলোর সাথে কত কোণে আছে, জাস্ট এইটা লিখে আমাদের হয়ে যায় না? হ্যাঁ, তো এইটাই আমাদের জাস্ট দেখাইতে হবে যে কোন একটা ভেক্টরের সাথে কত কোণে আছে। এখানে আমরা কেমনে দেখাইছি দেখো তো, এখানে আমরা দেখাইছি যে এই যে লব্ধি আর যেটা আছে এইটা পি এর সাথে থেটা কোণে আছে। আমরা ধরে নিছি কি অবস্থায় আছে, পি এর সাথে থেটা কোণে থাকবে, ঠিক আছে? লব্ধিটা আমরা ধরে নিছি। তো এটা তাহলে মনে রাখবা কেমনে? দেখো তোমাদের মনে রাখার একটা ছোট্ট একটা হচ্ছে ট্রিক শিখাই দিচ্ছি কেমনে মনে রাখবা। তো এখানে লিখবা প্রথমে টেন থিটা, ঠিক আছে? তো টেন মানে আমরা কি জানি, ছোটবেলায় কি পড়ে আসছো? টেন মানে আমরা কি জানি বলো তো? সাইন বাই কস, এটা শিখে আসছো না? সাইন বাই কস এটা শিখে আসছো তোমরা। এখন আমার হাতে অপশন আছে কি কি, পি কিউ আলফা, এই তিনটা আমার এই বিভিন্ন জায়গায় বসাইতে হবে, তাই না? তাইলে আমার কাজ শেষ। তুমি যেভাবে করবা, সাইনের ভেতরেও দিবা আলফা, কজের ভেতরেও দিবা আলফা, শেষ, আলফার কাজ শেষ। এখন পি আর কি কোনটা কোন জায়গায় বসবে এটা হচ্ছে প্রশ্ন। তো এইটা বোঝার জন্য তোমাদের ছোট্ট একটা ট্রিক শিখাই দিচ্ছি। এখানে দেখো তো কোনটা কার সাথে করে আছে, পি এর সাথে কোন করে আছে না? এই আরটা দেখো থিটা কার সাথে কোন, আমি পি এর সাথে দেখাইছি না? এই পিটাকে তুমি আলাদা লিখবা, আর বাকি যে দুই জায়গা এখানে লিখবা কিউ। বোঝা গেছে? তো এই যে আলাদা জায়গায় লিখলাম না, এটা তোমরা মনে রাখবা কেমনে দেখো। পিটা হবে কিভাবে লিখবা, এই যে আমি আগে লিখি, হ্যাঁ দেখো কি লিখছি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে কি সিঙ্গেল। বুঝতে পারছো? দেখো তো এই যে এখানে আমি অ্যাঙ্গেল কার সাথে করছি, পি এর সাথে আমি অ্যাঙ্গেল করছি না, পি এর সাথে কোণ নির্ণয় করতেছি না, তাহলে দেখো তো পি এখানে সিঙ্গেল অবস্থায় আছে বেচারা। আর এখানে কিউ এর সাথে দেখো একবার সাইন আলফা আছে আর একবার কজ আলফা আছে, কিন্তু পি এর সাথে কিছু আছে, পি কিন্তু সিঙ্গেল। বুঝতে পারছো? তাহলে যার সাথে তুমি কোণ করবা সেই কি থাকবে, সিঙ্গেল অবস্থায় থাকবে। বুঝতে পারছো? একটু বলো। হ্যাঁ, তাহলে পি কেন সিঙ্গেল বুঝতে পারছো? এই তো বুঝতে পারছো তোমরা, ক্লিয়ার? এখন যদি আমি তোমাকে বলি, যদি কিউ এর সাথে যদি বলতাম, তো লব্ধিটা কিউ এর সাথে কত কোণ করে এটা বের করে দেখাও, তাইলে হচ্ছে কিউ ই থাকতো, কিউ থাকলে তখন সিঙ্গেল, পি এর সাথে তখন সাইন আর কস থাকতো। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? এই সূত্র কি এখন আর ভুল হবে? এইটা যদি ভুল হয় তাহলে তোমার অবস্থা হবে পি এর মতো। যদি এই সূত্র ভুল করে এরপর থেকে, তোমার অবস্থা কিন্তু পি এর মতো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো সামনের দিকে যাই আমরা। হ্যাঁ, খুবই খুবই ভালো ম্যাথ, এতক্ষণ একটু মজা করছি, এখন একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিবা। কারণ এটা দেখো, ডিউ 18-19, এগ্রিতে আসছিল 20-21, শুধু এই দুইটা জায়গাতে না, এই টাইপের ম্যাথ, সেম এই ম্যাথটা জাস্ট হচ্ছে কখনো মান দিয়ে দেখে দেয়, কখনো কোণ দিয়ে দেয়। এই ম্যাথটা ঘুরায় পিছায় কতবার যে আসছে আল্লাহ ভালো জানে, অনেকবার আসছে, কতগুলা ভার্সিটিতে আসছে। তো চলো ম্যাথটা আমরা পড়ি, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো কি বলছে, দুটি সমমানের ভেক্টর, ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট কি আছে, দুটো সমমানের ভেক্টর বলছে, তাহলে ভেক্টর দুইটার মান সমান, একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান, এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের সমান, যে কোনো একটা ভেক্টরের মানের সমান, ঠিক আছে? ডাবল লিখছে, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত চাইছে, কি মধ্যবর্তী কোণ চাইছে। আমি আবার বলতেছি, আবার বুঝাই দিচ্ছি,
ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই তো সাবাস, অনেকে আনসার লেখা শুরু করছো, যাক ভালো লাগলো, তোমরা পারো। কাহিনী কি এখানে, তুমি আগে সূত্র লেখো তো, দেখো তো তুমি সূত্র কি জানো বলো তো। আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, তাই না? তাইলে এখন তোমাকে যদি আমি বলি যে এখানে যে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর সমান, তার মানে কি, আমি ধরে নিলাম এক্স, যেটা আছে ওইটা কি, ওটা এক্স। এক্স যদি হয় তাহলে পি এর মানও এক্স, কিউ এর মানও এক্স। ক্লিয়ার? পি এর মানও এক্স, কিউ এর মানও এক্স। ঠিক আছে, এরপর আবার বলছে কি দেখো, যদি যে লব্ধির মানটা আছে না, এই লব্ধির মানটা আবার ভেক্টরের মানের সমান। লব্ধির মানটা ভেক্টরের মানের সমান। ভেক্টরের মানগুলো কি ছিল, এক্স ছিল না দুইটাই, তাহলে লব্ধির মানটাও কি এই মানটার সমান। বোঝা গেছে কথা? কি বলছি আবার বোঝাচ্ছি, দেখো দুটা সমমানের ভেক্টর বলছে, সমমান হলে কি হবে, পি এর মান আর কিউ এর মান দুইটা সেম হবে। দুটা সেম নিছি আমি, দুটাই এক্স। আবার বলছে যে লব্ধি যে কোনো একটা ভেক্টরের মানের সমান। তো লব্ধি তুমি পি এর সমান নাও বা কিউ এর সমান নাও, দুটার মানে তো কি এক্স না, তাহলে লব্ধির মান কি হবে এক্স। এখন তোমার বের করতে হবে কি, ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ মানে কি, লিখে দিয়ে আসছিলাম আগের স্লাইডে। মধ্যবর্তী কোণ মানে হচ্ছে তোমাকে আলফার মান বের করতে হবে। তো আলফার মানটা এখানে তাহলে বের করো, আর এর মান এক্স বসাও, আর দুই পাশে স্কোয়ার করো। তাহলে আচ্ছা তোমাদের পরে দেখাচ্ছি, হয়তো কষ্ট হইতে পারে। দেখো কিউ স্কোয়ার, পি স্কোয়ারের জায়গায় কি করবো, এক্স স্কোয়ার লিখবো না, পি এর মানও তো এক্স, কিউ এর মানও এক্স, তাই না? 2 পি এর মান কত এক্স, কিউ এর মান কত এক্স, কস আলফা, তাই না? হ্যাঁ, এখন দুই পাশে স্কোয়ার করে দাও, কি আসবে বলো তো। এই পাশে আসতেছে এক্স স্কোয়ার, এখানে কি থাকতেছে, এই একটা এক্স স্কোয়ার আরেকটা এক্স স্কোয়ার, এক আর এক দুই করলে কত হয়, যাক পারছো তোমরা, 2x স্কোয়ার, তাই না? হ্যাঁ, এক্স এক্স গুণ করলে কত হয়, হ্যাঁ 2x স্কোয়ার, এখানে আসবে কজ আলফা। বুঝছো না এটা? হ্যাঁ এই তো বুঝে গেছো। এখন এই 2x স্কোয়ারকে এই পাশে নিয়ে আসো, -2x স্কোয়ার, 2x স্কোয়ার কজ আলফা। এই লাইনে কি করছি, কিচ্ছু না, জাস্ট 2x স্কোয়ারকে যদি এই পাশে নিয়ে আসি কি মাইনাস হয়ে যাবে না? কি থাকে দেখো তো, -x স্কোয়ার থাকবে না, একটা থেকে দুইটা বাদ দিলে কি হবে, মাইনাস, -x স্কোয়ার, এখানে থাকতেছে 2x স্কোয়ার কজ আলফা। তো এই এক্স স্কোয়ার বাবাজিকে আমরা কি দুই পাশ থেকে বাদ দিতে পারবো না? এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার, যদিও এটা কাটা ঠিক না, এক্স স্কোয়ার কে বাদ দাও, জাস্ট কি আসবে, আমি এই পাশে একটু দেখাই, তাহলে আশা করি সুবিধা হবে। হ্যাঁ এই পাশে দেখাচ্ছি, হ্যাঁ এই পাশে দেখাচ্ছি, দেখো তাহলে কি আসবে এখান থেকে, এক্স স্কোয়ার চলে গেলে কি থাকে, এখানে জিরো থাকে না, মাথায় বাড়ি হবে তোমাদের। এক্স স্কোয়ার যদি এখান থেকে চলে যাওয়া মানে কি, আমি দুই পাশে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতেছি, ভাগ করলে জিরো আসবে, এখানে আসবে 1, তাহলে -1 ইকুয়ালস টু 2 কজ আলফা। তাহলে কজ আলফা ইকুয়ালস টু কি আসবে বলো তো, এই 2টাকে এই পাশে নিয়ে আসলে -1/2, কস কত ডিগ্রি মান -1/2। এই টাইপের ম্যাথ তোমরা করতে করতে মুখস্থ হয়ে গেছে তোমাদের, তাই না? সবার মুখস্থ হয়ে গেছে ভেক্টরে এই টাইপের ম্যাথ করতে করতে, তাই না? আলফার মান কত তখন 120 ডিগ্রি। অনেকে আছে তোমরা অনেক মানুষজন আনসার করে ফেলছো অলরেডি, যে আলফার মান কত 120 ডিগ্রি। এই যে তোমাদের ঢাবিতে চান্স হয়ে গেছে, এগ্রিতে চান্স হয়ে গেছে, পারছো না 1 মার্কস। বুঝতে পারছো? এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। এটা যদি তোমরা পারো, এটা অনেক মানুষজন পারছো তোমরা, দেখে আমার ভালো লাগতেছে যে অনেক মানুষজন পারছো এটা। এটা যদি পারো তোমরা, এইটার তোমরা আনসার দাও, এইটার তোমরা আনসার দাও তাড়াতাড়ি ফার্স্ট। যেহেতু এটা পারছো, এটা তোমরা পারবে আশা করি, তাড়াতাড়ি এটার আনসার দাও দেখি, এটা কতজন পারো। হ্যাঁ এই তো সাবাস, অনেকে দিয়ে ফেলছো তোমরা। তো দেখো এই ম্যাথটা যেটা দিছি, যারা তোমরা পারছো আলহামদুলিল্লাহ ভালো, যারা করতেছো একটু ট্রাই করো, যারা পারতেছো না তারা এখন দেখো কি দেখবা। বলছে কি দেখো, 5 নিউটন মানের দুটা ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত। ওই ম্যাথটা আর এই ম্যাথটা কি জানো, একটা আরেকটার জাস্ট উল্টা, কিছুই না। ওই ম্যাথটা যদি তুমি পারো
এটা তোমার কাছে আরো ইজি হয়ে যাবে। ওইটাতে আমরা কি শিখে আসছিলাম, যে পি আর কিউ যদি সমান হয়, তাদের লব্ধির মানও যদি সমান হয়, তাহলে কি হয়, পি আর কিউ এর মাঝখানের অ্যাঙ্গেলটা কত হয় তখন, কত হয় বলো? আগের ম্যাথে কত করে আসছো? 120 ডিগ্রি। এইটা আমি যা লিখছি এটা কি তোমরা বুঝতে পারছো? আমি আবার বলতেছি, দেখো আগের ম্যাথটাতে বলা ছিল দুটি সমান মানের ভেক্টর, দুটা সমান মানের ভেক্টর নিছি, তাদের লব্ধির মান যদি এদের সমান হয়, করছি আমি, তাহলে পি কিউ আর তিনটা যদি সমান হয়, তখন মধ্যবর্তী কোণ কত হয় বের করে দিয়েছি তোমাদের আমি, 120 ডিগ্রি। তাইলে বলো, যদি পি কিউ সমান হয়, কি বলছে, 5 নিউটন মানে দুটো সমান ভেক্টর, পি কিউ যদি সমান হয় আর মাঝখানের অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমি উল্টা ভাবে কি বলতে পারবো যে আর এদের সমান হবে? বুঝো নাকি বলো? ক্যালকুলেটর ছাড়া অনেক প্রবলেম হয়, এটার জন্যই তো ক্লাস নেওয়া, তোমাদের আমি কাল শেখাবো তো, যখন যেইটা ক্যালকুলেশন করতে হবে আমি করে দেখাবো, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো? আবার বলতেছি, আগের ম্যাথে ছিল কি, পি আর কিউ যদি সমান হয়, আবার লব্ধির মানও যদি তাদের সমান হয়, মাঝখানের অ্যাঙ্গেল আমি কত বের করে দেখাইছি, 120 ডিগ্রি। এখন এই ম্যাথটা তার উল্টা, বলছে পি আর কিউ সমান আর মাঝখানের অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয়, আমি কি তাহলে বলতে পারবো যে লব্ধি তাদের সমান? ক্লিয়ার? তাহলে আমি বলতে পারবো যে লব্ধির মানও পি কিউ এর সমান। পি কিউ এর মান এখানে কত, 5 নিউটন, তখন লব্ধির মান হচ্ছে 5 নিউটন। বলো বুঝছো নাকি বলো? বুঝছো তোমরা? হ্যাঁ, তাহলে এটা কত, 5। তাহলে বলো যে এই টাইপের যদি ম্যাথ দেখো, তাহলে কি কোনো প্রবলেম হবে? এটাতে কি সময় নষ্ট করা ঠিক হবে তোমাদের? এটাতে কিন্তু সময় নষ্ট করা একদমই ঠিক হবে না। বোঝা গেছে? এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন সামনের দিকে যাব, চলো সামনে কি আছে দেখি। ওরে, অস্থির একটা ম্যাথ আছে দেখো, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ম্যাথটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তোমরা একাডেমিকে হয়তো অনেকে এই ম্যাথটা করে আসছো, এটা বইয়ের প্রবলেম, আগেরটা বইয়ের প্রবলেম ছিল, এটা বইয়ের প্রবলেম। দেখো কি বলছে, এ প্লাস বি এটার মডুলাস আর এ মাইনাস বি এর মডুলাস যদি সমান হয়, এখন আমাকে বলো যে মডুলাস এখানে কি মিন করে, এখানে একটা ভেক্টরের যদি আমি এই মডুলাস দিয়ে, এটা তুমি কি বুঝো যে মডুলাস মানে কি? হ্যাঁ, এই তো বুঝছো, যে মডুলাস মানে হচ্ছে এইটার মান, তাই না? এই যে অনেকে আনসার দিচ্ছ আর ভালো লাগতেছে, যে ভালো আনসারও দিচ্ছ, মানে ঠিক আনসারও দিচ্ছ, ভুল আনসারও দিচ্ছ, এটাই হলে ভালো লাগে আরো। মানে যদি ঠিক আনসার দাও বেশি ভালো লাগে, যদি ঠিক ভুল দুটাই থাকে আরো বেশি ভালো লাগে, তাইলে আমি শিখাইতে পারবো। ঠিক আছে, দেখো মডুলাস মানে কি, তাহলে ভেক্টর দুইটা মান নির্দেশ করে, তাই না? তো আমাকে তোমরা বলো তো, এ প্লাস বি, আমি আগে লিখি এখানে, এ প্লাস বি যদি হয়, এটা আসলে কি মিন করে? এরকম যোগ মানে কি মিন করে? যোগ মানে মিন করে হচ্ছে লব্ধি। বোঝা গেছে? যখন দুইটা ভেক্টর এরকম যোগ থাকে তার মানে কি মিন করে? লব্ধি। এখন বলো যে এ মাইনাস বি তার মানে কি মিন করে? তোমরা একটু মনোযোগ দাও, হ্যাঁ, কমেন্ট দেখতেছো অনেকেই পারতেছো, তোমরা অনেকে পারতেছো, কিন্তু এটা মনোযোগ দাও, আমি জাস্ট পারার জন্য কিন্তু ম্যাথগুলো দিচ্ছি না, আমি কথাগুলো শোনো, তোমার কাজে লাগবে। দেখো, এ প্লাস বি মাঝখানে প্লাস কি মিন করে? লব্ধি মিন করে। তাহলে এ মাইনাস বি কি মিন করে? হ্যাঁ, এইটাও তোমার লব্ধি মিন করে। কার কার মধ্যে? দেখো, আমি যদি এইভাবে লিখি আমার কি পাপ হবে? প্লাস দিয়ে যে মাইনাস বি লিখি আমার কি পাপ হবে বলো তো? এটা লিখলে কি পাপ হবে আমার? না, এটা লেখা আমার ঠিক আছে, তাই না? আমি তাইলে কি বলতে পারবো যে এইটা হচ্ছে এ আর মাইনাস বি, এই দুটার মাঝখানে লব্ধি, আমি কি বলতে পারবো? হ্যাঁ, আশা করি তোমরা বুঝে গেছো এতক্ষণে। এ প্লাস বিও জামিন করে, এ মাইনাস বিও লব্ধি নির্দেশ করে, বাট এখানে লব্ধিটা কার কার মধ্যে? এ আর মাইনাস বি এর মধ্যে লব্ধি। ঠিক আছে, চলো আমরা এখন তোমাদের ম্যাথটা সলভ করে দিব। যারা পারছো খুবই ভালো, যারা পারোনি তারা দেখো, এটা রিটেনে আসতেও পারে। ম্যাথটা ভালো তো, মানে রিটেনে আসার মতো একটা ম্যাথ। দেখো, এ প্লাস বি, তাহলে লব্ধির সূত্র যদি আমি বসাই কি আসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, এটার রুট। পড়ছো না এটা? হ্যাঁ, আরেকটা জিনিসও পড়ছো তোমরা, কি পড়ছো? এ মাইনাস বি যদি হচ্ছে মডুলাস বের করতে বলে, সেটাও তোমরা পড়ছো। জাস্ট কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা।
বুঝছো? এখন তো আর এটা বেসিক ক্লাস না, সম্ভব না। এটা নিতে গেলে তাহলে এটা নিয়ে ক্লাস শেষ হয়ে যাবে যদি আমি জাস্ট এটা নিয়ে আলোচনা করি। তো এটা তো দরকার নাই, জাস্ট তোমরা হচ্ছে এটা পড়ে আসছো, এটা দিয়ে আমরা হচ্ছে করবো। এখন দেখো এই পাশেও কি আছে, একটা গাছ আছে, এই পাশেও একটা গাছ আছে, তাহলে গাছ দুটাকে উঠাবো না? হ্যাঁ, তাহলে রুট দুটাকে কেটে দাও, এই রুট দুটাকে কেটে দাও। দুই পাশ থেকে থাকে কি, এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, এই পাশে থাকতেছে কি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। ঠিক আছে, দুই পাশে এ স্কোয়ারের মতো কিছু একটা দেখা যাচ্ছে, বাদ দাও। দুই পাশে বি স্কোয়ারের মতো কিছু একটা দেখা যাচ্ছে, সেটাও বাদ দাও। থাকে কি দেখো, 2ab কজ আলফা। এই পাশে কি থাকে বলো তো? হ্যাঁ, এই পাশে থাকে কিন্তু -2ab কজ আলফা। ঠিক আছে, এইটুকু ক্যালকুলেশন বাচ্চাদের ক্যালকুলেশন, এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, অনেকে ভুল করতেছো, ভালো লাগতেছে। দেখো দেখো, অনেকে আনসার 0 দিচ্ছে, ঠিক আছে, ওই জন্য আমার ভালো লাগতেছে যে তাহলে শিখাইতে পারবো আমি। এখন বলো, এটাকে যদি এই পাশে নিয়ে আসি কি আসবে? আগে ছিল কি, কত 2a, আচ্ছা আমরা তো বাদ দিতে পারি, এত কষ্ট করতেছি কেন, তাই না? যত বাদ দেওয়া যায়, যত বাদ দিবা তত সুবিধা। দুই পাশে 2 আছে, আল্লাহর নাম নিয়ে এটা বাদ দাও। এ বি আছে এই পাশেও, এই পাশেও, এটাও বাদ দাও। জাস্ট থাকবে কি, cos আলফা ইকুয়ালস টু মাইনাস cos আলফা। আসছে না? এখন বলো, এই cos আলফাটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে? একটা cos আলফা ছিল, এই পাশে মাইনাস ছিল, এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? cos আলফা প্লাস cos আলফা, এক আর এক কত হয়? হ্যাঁ, 2 হয়। এটা ইকুয়ালস টু নিয়ে আসলে এখানে কত হবে, 1 না 0? এইটা যদি ভুল করো খবর আছে। এটা কত স্টুডেন্ট এটা ভুল করে, যে এই পাশে নিয়ে এসে এখানে কি লিখে দেয়, 1 লিখে দেয়, আর ভাগ করার সময় 0 লিখে দেয়। এইটা কিন্তু করা যাবে না। যখন তুমি নিয়ে আসা মানে কি, তুমি একবার এই পাশে নিয়ে আসতেছো, ঠিক আছে, যোগ বিয়োগ করে তখন কত আসবে, 0 আসবে। এখন বলো, cos কত ডিগ্রির মান 0 বলো? এটাও ভুল করে। আমি তোমাদের ভুল করো এটা দেখি জন্য তো বলতেছি। cos আলফা ইকুয়ালস টু 0 এটাও ভুল করো, এই সাইন আর cos নিয়ে তোমরা উল্টা পাল্টা করো। এটাও আমি একদিন শেখাবো নি, যদি ফয়সাল না শেখাই আমি শেখাবো যে সাইন আর cos এগুলো কেমনে মনে রাখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো cos আলফা ইকুয়ালস টু 0, আলফার কত ডিগ্রি মানের জন্য cos এর মান 0 হয়? হ্যাঁ, এই তো বুঝতে পারছো তোমরা, 90। তো 90 ডিগ্রি হচ্ছে আমাদের আনসার, কিন্তু কিসে আছে, পাই আছে। তো 90 ডিগ্রিকে আমি পাইতে কিভাবে লিখবো, π/2। ক্লিয়ার? হ্যাঁ, অনেকে আনসার দিছো, আর যারা ভুল আনসার দিছিলা অনেকে π/4 দিছো, অনেকে 0 দিছো। এখন কি বুঝতে পারছো, তাই না? ভুল করো, কোনো সমস্যা নাই, তোমরা আনসার দিবা, ভুল হোক। আমি কারো নাম ধরে কিছু বলছি, তুমি ভুল করছো কেন? ভুল হবে। তুমি এখন ভুল করবে না কখন করবা? এখন ভুল করা ভালো না পরীক্ষা হলে ভুল করা ভালো বলো? এখন ভুল করবা, এখনই শিখবা, তাহলে পরীক্ষার হলে আর ভুল হবে না। কিন্তু এখন তুমি আনসার করবে না, তুমি হচ্ছে যে ভুল শিখে আসো, ওটা পরীক্ষার হলে আনসার করে আসার পরে তারপর তুমি সলিউশন দেখতেছো যে আমি তো এটা ভুল করে আসছি, আর লাভ আছে? আর তো লাভ নাই। তো চলো, এরপরে আমাদের কি আছে, এখানে ভুল করছে, এটা 180 ডিগ্রি হবে। দেখো, এখন আমরা দেখবো যে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কি হয় আর 180 ডিগ্রি হলে কি হয়, তাই না? হ্যাঁ, তো এইটা তোমরা দেখে আসছো অনেকবার, তো আমি জাস্ট একটু দেখাচ্ছি। নর্মাল সূত্র আমরা আর ইকুয়ালস টু কি জানি, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তো আলফার মান আমি কত বসাবো এখানে? আমি আলফার মান 0 বসে একবার দেখবো আর 180 বসে একবার দেখবো। আমি এটা একটু দ্রুত যাচ্ছি কারণ এটা তোমাদের পড়ায় আছে, জাস্ট তোমাদের হচ্ছে জানার জন্য। এটা 2pq, বলো cos 0 ডিগ্রির মান কত? আলফার মান যদি আমি 0 বসাই, cos 0 ডিগ্রির মান কত বলো বলো? হ্যাঁ, 1। তাহলে 1 লেখার দরকার আছে? দরকার নেই, ঠিক আছে। আবার বলতেছি, আলফার মান কিন্তু আমি 0 বসাইছি, তাহলে cos 0 ডিগ্রির মান কত? 1, ঠিক আছে। 1 হলে কি আসে, 1 দ্বারা 2pq কে গুণ করলে ওটাই থাকবে। তাহলে এখান থেকে কি আসবে বলো? এই সূত্র কি দেখছো তোমরা? কোনোদিন দেখছো কি? সেই কোন ক্লাস থেকে, ক্লাস 7 8 থেকে ভাবি দেখতেছো তোমরা। আমার ভুল হইতে পারে, 8 থেকে সম্ভবত দেখতেছো তোমরা, যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab কি আসে বলো? a প্লাস b হোল স্কয়ার, হ্যাঁ না? হ্যাঁ, এখন এই স্কয়ার রুট কেটে গেলে কি হবে, b প্লাস q। এটা একটা দেখলাম। এখন আমরা দেখবো 180 ডিগ্রি হলে কত কি হয়। দেখো, আলফার মান যদি 180 বসাও তাহলে এখানে কি আসবে, আর এর মান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos
180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান কত বলো 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 cos 180 ডিগ্রির মান কত বলো। হ্যাঁ এই তো পারছো তোমরা, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, আর cos 180 ডিগ্রির মান -1। তাহলে এখানে জাস্ট একটা -2pq। এই সূত্র দেখছো না? হ্যাঁ এটাও দেখছো তোমরা, যে কি আমরা জানি পি মাইনাস কিউ। এটা লেখা উচিত না, আসলে আমাদের কি লেখা উচিত, ডিফারেন্স, যে যে কোনোটা একটা থেকে আরেকটা হচ্ছে বাদ দিলে আমার হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, পি আর কিউ এর ডিফারেন্স। এই চিহ্নটার নাম হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, তো ডিরেক্ট এইভাবে পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি এভাবে লিখবে না। কেন লিখবে না? কারণ হচ্ছে তোমাদের পিও তো বড় হইতে পারে, কিউ তো বড় হইতে পারে। জাস্ট তুমি এভাবে মনে রাখবা, বড়টা থেকে ছোটটা বাদ। এখন বলো আমরা পাইলাম কি এখানে? এখানে যা পাইলাম মূল্যধন পাইছি অনেক একটা বড়। কি পাইছি? এই যে 0 ডিগ্রি হলে যে মানটা পাও না, এইটাকে বলা হয় আর ম্যাক্সিমাম, লব্ধির এটা সর্বোচ্চ মান। মেডিকেলে এইগুলা কোশ্চেন মেডিকেলেও আসে, ভার্সিটিতেও আসে, যে ম্যাক্সিমাম মান কত। আর এইটা যেটা পাইছো না, এইটা হচ্ছে আর মিনিমাম। বোঝা গেছে? তাহলে ম্যাক্সিমাম কখন হয়, এই কোশ্চেনটা প্রচুর আসে। ঠিক আছে, যে এই ম্যাক্সিমাম কখন হয়, আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হইলে। আর মিনিমাম সর্বনিম্ন মান লব্ধির কখন হয়, যখন আলফার মান 180 ডিগ্রি হয়। বুঝতে পারছো কথা? হ্যাঁ হ্যাঁ এই তো বুঝতে পারছো অনেকে। ঠিক আছে ঠিক আছে, -1, হ্যাঁ 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 ঠিক আছে, পারো তোমরা, বুঝছি আমি। এইটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে এমসিকিউ আছে, হ্যাঁ পরের স্লাইডে আছে, পরে দিব। দেখো এই টাইপের ম্যাথে অনেকেরই ঝামেলা হয় যে মানটা আসলে বের করবো কিভাবে। তোমাদের আমি একটা ম্যাথ দেখাই আগে, তাইলে আশা করি ভালো বুঝতে পারবা। এটা কোথায় জানি আসছিল, ওই জায়গায় অ্যাড করা হয়নি, ভুলে গেছি, সম্ভবত ডিউতে আসছিল। বলছে কি দেখো, দুটা বলে লব্ধির মান দেওয়া আছে কত, 40 নিউটন মান দেওয়া আছে, ছোট বলটার মান দেওয়া আছে 30 নিউটন। আর এইটা হচ্ছে লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে বলা আছে। বের করতে বলছে বড় বলটির মান। বুঝছো কথা? খুবই খুবই ইম্পর্টেন্ট। লব্ধির মান দেওয়া আছে দুইটা ভেক্টরের, দুইটার মধ্যে কি একটা ছোট বলছে একটা বড় বলছে। ছোটটার মান দেওয়া আছে, বলছে যে এই যে লব্ধিটা 40 নিউটন আছে না, এই লব্ধিটা এই ছোটটার সাথে লম্বভাবে ক্রিয়া করে। চাইছে কিসের মান, বড় বলটির মান। যারা তোমরা পারবা করে ফেলো, যারা পারবা না এখন এদিকে দেখো। সমকোণী ত্রিভুজ নাম শুনছো তোমরা? তোমরা মনে মনে ভাবতেছো এগুলো ভাইয়া কি পড়াচ্ছে, এই যে জিনিস সমকোণী ত্রিভুজ যোগ বিয়োগ, এইটা আমার থেকে তুমি আজকে লিখে রাখো। তুমি যখন এক্সাম হলে যাবা, তুমি সহজ জিনিস ভুল করে আসবা, কঠিন জিনিস ভুল করলে কিচ্ছু হবে না। যখনই তুমি সহজ জিনিস ভুল করে আসবা, ওই জায়গাতেই তুমি ধরা খাবা। বুঝছো? কঠিন জিনিস তুমি না পারলে আহামরি যে তোমার ক্ষতি হবে এমন কিছু হয় না, কিন্তু যদি তুমি সহজ কিছু ভুল করো, এইটার ক্ষতি কিন্তু বিশাল। কারণ কি জানো, তুমি যেটা ভুল করতেছো সহজ, এটা কিন্তু বাকি সবাই ঠিক করতেছে, শুধু তোমারই ভুল বা খুব অল্প মানুষজনের ভুল। সেটাই করা যাবে? এটা করা যাবে না। সহজ জিনিসপত্র কখনোই ভুল করা যাবে না। চলো আমরা এটা সলভ করে দেখবো কেমনে করে। তো আমি পুরো আগে চিত্র আঁকাই নিছি। এখানে দেখো পি আর কিউ দুটা বল এখানে কাজ করতেছে। এই দুটা বলের লব্ধির মান হচ্ছে আর। এই আরটা আবার পি এর সাথে লম্বভাবে ক্রিয়া করতেছে। ম্যাথে কি এটা বলা ছিল না? আমি ওই জন্য আগে ম্যাথ দেখালাম, যাতে তোমরা বুঝতে পারো যে আমি আসলে কি পড়াচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার সেই ছোট্ট ছোট্ট ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে বড় ভেক্টর। এখন এটা অনেকে অনেকভাবে করতে পারো, এই ম্যাথটা অনেকভাবে করা যায়, তা আমি তোমাদের একটু দেখাচ্ছি, তোমাদের কেমন লাগে দেখো। ভেক্টর শিফটিং নাম শুনছো না তোমরা? ভেক্টরের মান আর দিক অপরিবর্তিত রেখে ভেক্টরকে যে কোনো কোথাও আমি নিয়ে যেতে পারবো। তো এই জায়গায় পিটা একটু বড় করে ফেলছে। পি আসলে এত বড় হইলে লব্ধি লম্বা হবেই না। পি মোটামুটি এইটুকু হইলে তাইলে মোটামুটি লম্বা হবে, এটুকু বাকিটুকু হওয়ার কথাই না। দেখো আমি যে কাজটা করব, এই পিটাকে এখান থেকে ধরে আমি এখানে নিয়ে আসবো, এই যে এখানে নিয়ে আসবো।
কি করলাম, আবার বলতেছি দেখো, যে এইটুকু হচ্ছে আমার পি, এইটা হচ্ছে আমার পি ভেক্টর। আমি কি করছি, এই পিটার কান ধরে এখান থেকে কান ধরে নিয়ে এখানে নিয়েছি। দিক কি চেঞ্জ হয়েছে, পি এই দিক বরাবর ছিল, এখানে এই দিক বরাবরই আছে। বুঝতে পারছো, মান আর দিক সেম রেখে ভেক্টরকে কি করা যায়, শিফট করা যায়, নিয়ে যাওয়া যায়। এখন এই যে এইটার দিকে দেখো তো, এই ত্রিভুজটা কি তোমাদের মনে পড়ে, এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? এই ত্রিভুজটা আমি এখানে আঁকালাম, যেখানে এইটার মান হচ্ছে কি, এটা কিউ, এটা লব্ধি, এটার মান হচ্ছে আর, এটার নাম হচ্ছে পি। দেখো এটা কি মনে পড়ে, এরকম কি সারা জীবন দেখে আসছো কিছু? হ্যাঁ, দেখে আসছো। কি দেখে আসছো, যে এইটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা একটা সমকোণী ত্রিভুজ না? তো সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাস একটা সূত্র দিছিল, জানো না? হ্যাঁ, এই তো কমন পড়ে গেছে। তাহলে এটা দেখো তো, এইটার কি বলতে পারবো, যে পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু কি কিউ স্কোয়ার বলতে পারবো? কি বলতে পারবো, পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার বলতে পারবো। কি অ্যাপ্লাই করছি, পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, আবার আমি পুরাটা বলতেছি, যে আমাদের দুইটা ভেক্টর ছিল, এটা হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু পি, ছোট্ট ভেক্টর, আর এইটা হচ্ছে কিউ, এটা একটা বড় মানের ভেক্টর। তো লব্ধিটা আমার এই ছোট্টটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে এই লব্ধিটা ছোটটার উপরে লম্ব ভাবে আছে। তো তখন ঘটনাটা কেমন হবে আগে তোমাদের আমি দেখালাম, যে তাহলে কি হবে, এটা আমি বাংলায় তোমাদের লিখে দিচ্ছি। এটা তোমরা কিভাবে মনে রাখবা, এটা তোমরা মনে রাখবা এভাবে, যে ছোট্ট বন্ধুর স্কোয়ার প্লাস লব্ধি স্কোয়ার ইকুয়ালস টু বড় বন্ধুর স্কোয়ার। ঠিক আছে, কেমনে মনে রাখবা, এখানে কি আমাদের তাই আসছে, আগে তোমাদের এখানে আমি দেখাই। এখানে দেখো তো কি আসছে, পি আসছিল না? এই পিটা কি ছিল, এই ছোট ভেক্টরটা। আরটা কি ছিল আমাদের, লব্ধি। আর কিউ ছিল বড় ভেক্টর। তাহলে আমি মনে রাখবো কিভাবে, এটা ছোট্ট বন্ধুর উপর স্কোয়ার, লব্ধির উপর স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে, বড় বন্ধুর উপর স্কোয়ার। তাহলে আমাদের ছোট্ট বন্ধু এখানে কে দেখো তো, এই যে বলছে ছোট বলটির মান হচ্ছে 30 নিউটন। তাহলে ছোট্ট বন্ধুর উপর স্কোয়ার দাও, লব্ধির মানটা কত বলো, লব্ধি এই যে এখানে লেখা আছে লব্ধির মান 40। বের করতে বলছে বড় বন্ধুর মান বের করতে বলছে, তো বড় বন্ধুর মান আমরা বের করবো, চলো। বড় বন্ধুর উপর স্কোয়ার। এখন আমাকে বলো তোমরা, 30-এর স্কোয়ার কে কে জানো না? এইগুলাতে দেখো তোমরা যে কাজটা করবা, যেগুলাতে এরকম জিরো থাকবে না শেষে, সেগুলো কেমনে কি করবা, জিরোটাকে আপাতত মাথা থেকে আউট করো, জিরো এখানে নাই। জিরো যদি না থাকে শুধু কি আছে, থ্রি আছে, তো থ্রির উপর স্কোয়ার তুমি জাস্ট করো, কত আসবে, 9। তো এরপরে তুমি যে কাজটা করবা, জিরো এখানে কয়টা জিরো আসবে, স্কোয়ার থাকলে এখানে জিরো ছিল কয়টা, যদি একটা জিরো থাকে, স্কোয়ার থাকলে এখানে দুইটা আসবে। বুঝছো ক্যালকুলেশন? আবার বলতেছি দেখো ক্যালকুলেশন কেমনে করবা। 30-এর উপর স্কোয়ার করে আমার ঝামেলা না, কিন্তু 3-এর উপরে তো স্কোয়ার আমি করতে পারবো। কিভাবে করব, এই জিরোটাকে ধরে নাও কিছু নাই, 3-এর উপর স্কোয়ার করলে কত আসে, 9 আসে। জিরো কয়টা ছিল, একটা। যদি স্কোয়ার থাকে জিরো লিখবা দুইটা, যদি কিউব থাকে জিরো লিখবা তিনটা, যদি পাওয়ার 4 থাকে জিরো লিখবা চারটা। বুঝছো? হ্যাঁ, তাহলে এটা বলো তো কি আসবে, 4-এর উপর স্কোয়ার করলে 610, জিরোর উপর কি, পুরোটার উপর স্কোয়ার জিরো, যা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে, ইকুয়ালস টু বড় বন্ধুর উপর স্কোয়ার। এখন বলো 900 আর 1600, এত কঠিনের দরকার নেই আমার। 16 আর 9 যোগ করলে কত হবে, এই দুইটা জিরো দুইটা কমন আছে না, 9 আর 16 যোগ করলে 25, এই যে দুটো শূন্য দিয়ে দাও, এই যে বড় বন্ধু। ঠিক আছে, বলো 2500, এত বড় তো চিন্তা করা তোমার দরকার নাই। রুট যদি তুমি করো, তো জায়গায় শেষ হয়ে গেল, বলো কোন জায়গায় করি, এখানে করি, এই যে এখানে দেখাই। দেখো তাহলে বড় বন্ধুর মানটা কি আসবে, বড় বন্ধুর মানটা আসবে 2500, এটা রুট তাই না? হ্যাঁ, এটা রুট আসবে না? তো 2500 রুট তো তোমার মুখস্থ রাখার দরকার নাই, তুমি মুখস্থ রাখবে কি, রুট করতেছো না, দুটা জিরো ছিল, জিরো হয়ে যাবে কয়টা, একটা। বোঝা গেছে, দুটা জিরো ছিল, জিরো হবে কয়টা, একটা। 25-এ রুট করলে কত হয়, 5, এটা জানো না? তাহলে তো হয়ে গেছে।
তোমার কি 2500 রুট কত এটা মুখস্থ রাখতে হবে? দরকার নেই। তাহলে আমাদের আনসার কত? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে স্লাইড, বিশাল বড়। বড় বন্ধুর ম্যাথ করতেছি তো বড় হয়ে গেছে জন্য। 50 নিউটন। ক্লিয়ার এটা? অনেকে আনসার দিয়ে ফেলছো, সাবাস, তোমরা আগে থেকে পারো, দেখে ভালো লাগলো, অনেকে আনসার দিয়ে ফেলছো। চলো এরপরে কি আছে আমাদের, বুঝতে তো পারছো তাই না? হ্যাঁ, এরপরে আসো, এই তো মজার মজার টপিক আসতেছে। কি আসছে এরপরে? ডট গুণন। গুণন কয় প্রকারের বই দেখে আসছো তোমরা? ডট গুণন, ক্রস গুণন, এই দুটা শিখবো আমরা। একটা শিখবো ডট গুণন আর একটা শিখবো ক্রস গুণন। চলো, ডট গুণনে কি শিখছো? ডট গুণের মান আমরা কেমনে বের করি? ডট গুণন এ ডট বি ইকুয়ালস টু কি? এ বি কস থিটা। এটা তোমরা দেখে আসছো, আমার আর আলাদা করে বলার কিছু নাই। ডট গুণন আমরা কই কই ব্যবহার করব এটা দেখো। লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে পারবো আমরা, নাম শুনছো না, লম্ব অভিক্ষেপ। উপাংশ নির্ণয় করতে পারবো আমরা, এটা তোমরা করে আসছো, তো আমি হালকা একটু আলোচনা করবো। এটা এটা তোমরা এসএসসি তে করে আসছো। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা। এইটাতে তুমি তোমার ইচ্ছা মতো স্টার দিয়ে নাও, তোমার যতগুলো স্টার দিতে মনে চায়, আকাশের তারাগুলো সব এখানে নিয়ে এসে দাও। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা যে কতবার আসে এই টাইপের ম্যাথ, তুমি কোশ্চেন ব্যাংক জাস্ট খুললেই বুঝতে পারবা যে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট। আর আরেকটা তোমাদের আগে থেকে আমি বলে রাখতেছি ইনফরমেশন, সেটা হচ্ছে তোমরা যে কাজটা করবা, ক্লাস দেখার সাথে সাথে তখনই প্রশ্ন ব্যাংক নিয়ে বুঝবা, যে কোনো প্রশ্ন ব্যাংক, যে কোনো মানে ভার্সিটির যে কোনো একটা প্রশ্ন ব্যাংক দেখবা, দেখার পরে পুরাই চ্যাপ্টার তুমি যখন দেখবা, দেখার পরে তারপরে তুমি ফিল করবা যে এই ক্লাসটা কেমন ছিল। বুঝছো কথা? আমার কথা কি বুঝতে পারছো? যে তুমি আগে যখন সলভ করতে যাবা কোশ্চেন ব্যাংক, তখন তুমি বুঝবা যে আমি তোমাকে কি কি পড়াইছি। কোশ্চেন ব্যাংক খুলে দেখবা তুমি সবই মোটামুটি পারতেছো, কারণ তোমাদের যা যা লাগবে সব আমি এখানে স্লাইডে অ্যাড করছি। বুঝতে পারছো? তাহলে আগে পুরোটা ক্লাস শেষ করবা, তারপরে জাস্ট কোশ্চেন ব্যাংক দেখবা, তাহলেই বুঝে যাবা যে তোমাদের ভার্সিটির জন্য কি কি পড়তে হবে। দেখো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কেমনে কেমনে নির্ণয় করা যায়, চলো দেখি। আচ্ছা, এগুলোতে পরে আসি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কেমনে নির্ণয় করব, দেখো। তো আমরা জানি কি যে এ ডট বি এটা ইকুয়ালস টু কি জানি আমরা? এ ডট বি এটা ইকুয়ালস টু আমরা জানি এ বি কস থিটা। থিটাটা কি এখানে বলো তো? হ্যাঁ, এখানে থিটাটা কি? থিটা হচ্ছে এ আর বি এর মাঝখানের কোণ। কেমনে বের করবো আমরা? কস থিটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো বলো? বলো বলো, এখান থেকে কি লিখতে পারবো? যে উপরে আসবে কি, জাস্ট এইটাকে টান দিয়ে নিয়ে নিচে আনবো, এ বি এর কান ধরে নিচে নিয়ে আসো, তাই না? এটা করলে আমি কি পাবো? কস থিটা পাবো। জাস্ট এটার মান যদি আমি জানি, এখান থেকে থিটা মান পেয়ে যাবো। কেমনে কি বের করব দেখাচ্ছি, চলো লেটস গো। এগুলো পরে, এই যে এটাতে আসো, দেখো ফর্মুলা তোমাদের আমি আলাদা করেও লিখে দিছি, কেমনে আসে বুঝতে পারছো? বোঝা গেছে? যে ওই যে cos θ ইকুয়ালস আমি লিখে দেখালাম না, যে cos θ ইকুয়ালস কি দেখালাম? a ডট বি আর নিচে এ বি। ঠিক আছে? এই এ বি কি মিন করে? এ কিন্তু মিন করে এ ভেক্টরটার মান, আর বি কি মিন করে? বি ভেক্টরটার মান। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে এখান থেকে cosটাকে ওই পাশে নিয়ে গেলেই আমাদের এটা চলে আসবে। ক্লিয়ার? তাহলে তোমরা এখন আমাকে এইটা বলবা, এটা বের করে বলো। এটা দেখো, জে ইউ 16-17, ডি ইউ 19-20, দুই জায়গায় আসছে সেম ম্যাথ। এই দুইটার মাঝখানের অ্যাঙ্গেল কত? করো করো তাড়াতাড়ি আনসার বলো। যে একজন কমেন্ট করছো কোন প্রশ্ন ব্যাংক পড়বো, সেখানে আবার লাইকও দিছো আরো আরো। আচ্ছা, কোন প্রশ্ন ব্যাংক পড়বা এটা কোনো হচ্ছে ফিক্স না, তোমার যে কোনো একটা প্রশ্ন ব্যাংক পড়লেই হবে। কিন্তু দেখবা আমাদের গ্রুপে, পেইড ব্যাচের যে হচ্ছে ডিসকাশন গ্রুপটা আছে, প্রবলেম সলভিং মেন্টরিং যে গ্রুপটা আছে, ওই গ্রুপে সবকিছু পিডিএফ তোমাদের দেওয়া আছে। ঠিক আছে? প্রশ্ন ব্যাংকের সবকিছু পিডিএফ তোমাদের দেওয়া আছে, ওইখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবা। বোঝা গেছে? আর তোমার যদি মনে হয় যে না আমার পিডিএফ পড়তে অসুবিধা হচ্ছে, তুমি যে কোনো একটা প্রশ্ন ব্যাংক তুমি নিতে পারো, বাজার থেকে যে কোনো প্রশ্ন ব্যাংক নিয়ে তুমি পড়বা, কোনো সমস্যা নেই, যে কোনো প্রশ্ন ব্যাংক নিবা। তারপরেও যদি তোমার এরকম মনে হয় যে আমি যে প্রশ্ন ব্যাংকটা নিলাম যে এটা কি আসলে ভুল আনসার আছে নাকি, যদি কোনো প্রশ্নে তোমার কনফিউশন থাকে, আমাদের কিন্তু মেন্টরিং একটা গ্রুপই আছে আলাদা,
তোমরা ওই জায়গায় যে কোনো কোশ্চেন করলে আমাদের অনেক মেন্টর আছে সেখানে তোমাদের প্রশ্নগুলো আনসার দেওয়ার জন্য, ঠিক আছে? জাস্ট ওই জায়গায় বলবা যে ভাইয়া হচ্ছে এই প্রশ্নটা আমি বুঝতেছি না, বা এইটা হচ্ছে আমার তো মিলতেছে না, এটা কি ভুল আছে নাকি, বা এটা আমি বুঝতেছি না, ক্লাস শেষে হয়তো করতে গেছো তুমি বুঝতেছো না, তো বলবা যে আমি এটা বুঝতেছি না, আমি বা যে কেউ তোমাদের সলভ করে দিবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এই যে অনেকে আনসার দিয়ে ফেলতেছো, ভালো লাগতেছে যে কয়েক ধরনের আনসার আসতেছে, ভুলও আসতেছে ঠিকও আসতেছে। চলো দেখি, এইটা ভুল করার মতো একটা ম্যাথ, এই জন্য আমি দিলাম। আর কমেন্টে দেখলামও, ভুলও দেখলাম। তো ভুল না করলে তো আসলে শিখতে পারবো না, তাই না? চলো, ভালো। তো আমরা কি শিখে আসছি বলো তো? cos θ ইকুয়ালস টু কি শিখছি? উপরে থাকবে a ডট বি, নিচে আসবে কি এ বি, তাই না? তাহলে আমার এখানে লাগতেছে কি কি, এ ডট বি এর মান লাগতেছে, এ এর মান লাগতেছে, বি এর মান লাগতেছে। এ ডট বি এর মান কত বলো তো? এখান থেকে বের করো, এ ডট বি এর মান কত? হ্যাঁ, এখানেই প্রশ্ন, এই জায়গাতে ভুল করছো। ভুল করছো অনেকেই, আবার কমেন্ট অনেকে ডিলিটও করছো। আচ্ছা যাই হোক, ডিলিট করার কিছু নাই, দেখো ভুল হইতেই পারে, ভুল হওয়া তো স্বাভাবিক। তো দেখো ডট গুণন কেমনে করতে হয় সবাই জানি আমরা, আবার আমি বলতেছি। আয়ের সাথে আই, আয়ের সাথে আই করলে কত হবে? আয়ের সহগের সাথে আয়ের সহগ করবো না আমরা, ডট গুণ 15, 3 আর 5 গুণ করলে 15, ক্যালকুলেটর লাগবে? লাগবে না। তারপরে কি, যে এর সাথে যে গুণ করবা, দুইটারই যে সহগ গুণ করবা, কে এর সাথে কে, দুইটারই কে এর সহগ গুণ করবা। তাহলে এখানে কি, এই 3 এর সাথে 5 গুণ করবা না? হ্যাঁ, এই ভুলটাই যারা করছো তারা ভুল আনসার দিছিলা, দিয়ে আবার কমেন্ট ডিলিট করছো। ডিলিট করার কি আছে, ভুল হইতেই পারে, আমি তো দেখে ফেলছি, তোমার তো ডিলিট করছো তার আগে আমি দেখে ফেলছি। আচ্ছা, তো দেখো অবশ্যই লক্ষ্য রাখবা যে তোমার এখানে কি আছে, এখানে দ্বিতীয়টাতে যে আছে, কিন্তু এই জায়গায় দ্বিতীয়টাতে কি আছে, কে আছে। এখন কি তোমরা বুঝতে পারতেছো আসলে ভুল কোন জায়গায় হয় অ্যাডমিশনে? অ্যাডমিশনে অনেক বড় ভুল হয়, বিষয়টা এমন না। তোমরা হচ্ছে প্রশ্ন দেখবা, দেখলেই বুঝতে পারবা। তোমার কাছে এখন মনে হবে কি, আরে এগুলা তো, এইগুলা কোনো ব্যাপার, এগুলা তো সব পারি আমি। কিন্তু ওই যে পরীক্ষার হলের প্রেশার, পরীক্ষার হলের প্রেশারে তোমার এটা চোখেই আসবে না যে এটা কি, মনে হবে তো সেকেন্ডে আছে, এটা যে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে এখানে যে আছে, এখানে যে নাই, তাহলে গুণফল কত হবে? -3 × 0 করলে কত আসবে? 0। বুঝছো কথা? আবার এটার কে এর সহগ, এটার কে এর সহগ, এখানে কে এর সহগ কত? কিছু নাই, তার মানে 0। এখানে কে এর সহগ 5, গুণ করলে কত আসবে? 0। তাহলে এটা নিয়ে আমার কোনো কাজই করতে হবে না, জাস্ট a ডট বি এর মান কত? 15। বলো বুঝতে পারছো নাকি বলো? এখন কি বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এখন আমরা হচ্ছে জাস্ট মান বসালে এটা হয়ে যাবে। cos θ ইকুয়ালস টু, মান বসাবো 15, এর মান কত বলো? এর ভেক্টরের মানটা কত? এর যদি আমি মান বের করতে চাই, যে এর মান কেমনে বের করব, √ওভার আয়ের সহগের উপর স্কোয়ার প্লাস জে এর সহগের উপর স্কোয়ার, এই দুটোই আছে না, তাহলে দুটার উপর স্কোয়ার করলে কত আসবে? 9 + 9। হ্যাঁ, তো এইটা অনেকে হয়তো এটা প্রবলেম হইতে পারে ক্যালকুলেশনে। 9 + 9 18 না লিখে তুমি কি 2 × 9 লিখতে পারবা? দুইটা 9 আছে এখানে, আমার কথা একটু বোঝার চেষ্টা করো। 9 + 9 কত? 18, আমিও জানি তুমিও জানো, কিন্তু দুইটা 9 মানে কি আমি 2 × 9 লিখতে পারবো? কেন এই লিখলাম, আমি একটু এইটা খুব সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসবো। এই 9 কে যদি রুট করি তাহলে কি আসবে? 3 √2। বলো বুঝছো নাকি বলো? বুঝতে পারছো যে 9 কে যদি রুট করি 3 আসবে, আর ওই রুটের ভেতরে 2 আছে, তাহলে এর মান চলে আসলো। এখন বলো বি এর মান কত? সেম একই ভাবে বি এর মানটা তোমরা বের করো তো একই ভাবে, যে √5 এর উপরে স্কোয়ার প্লাস 5 এর উপরে স্কোয়ার, তাহলে কত আসে বলো? করছো না? হ্যাঁ, তোমরা এটা করবা, এখানে দেখবা 5 √2 আসবে। আমি করে দিব না, এটা এটা তোমরা হচ্ছে নিজেরা করে দেখবা। তাহলে এর মান কত আসে? 3 √2, বি এর মান আসে 5 √2। তাহলে দেখো তো, 3 দ্বারা 15 কে কাটতে থাকবে 5, 5 5 কাটা, 1/√2, আর √2 দুইটা গুণ করলে কি আসবে? হ্যাঁ, 2 আসবে। এখন আমাকে বলো cos কত ডিগ্রি মান হাফ? বলো বলো বলো, এটা নিয়ে যেন উল্টা পাল্টা না হয়, যে কোনটা cos হচ্ছে হাফ 60 ডিগ্রি মান। বুঝতে পারছো কথা? তাহলে আমার আনসার কোনটা? বি। বোঝা গেছে? দেখো ডিও 19-20 চলে আসছিল এটা, আর এই টাইপের আসবে না। ভালো করছো তুমি, অ্যাপ্রিসিয়েট করতেছি।
ভুল হয়েছে ডিলিট করে আবার ঠিক করে আবার করছো, ভালো কাজ করছো, যে আবার চেষ্টা করছো, এটা অনেক। হ্যাঁ, আশা করি বুঝছো তোমরা এটা। কেউ না বুঝলে অবশ্যই কমেন্টে বলবা, তাইলে আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। তারপরে দেখি কি আছে। হ্যাঁ, এরপরে দেখো অক্ষের সাথে কোণ নির্ণয়। এই টপিকটাও খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে খুব বেশি ম্যাথ আমি অ্যাড করতে পারিনি। এটা থেকে ম্যাথ আছে, তোমরা প্রশ্ন ব্যাংক খুললে এটা থেকে ম্যাথ পাবা, কিন্তু আমি এখানে খুব বেশি অ্যাড করতে পারিনি। ঠিক আছে, তোমাদের এখানে অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, তো সব তো এখানে অ্যাড করা সম্ভব না। সব অ্যাড করলে তোমাদের 4-5 ঘন্টার ক্লাস হয়ে যাবে। তো দেখো অক্ষের সাথে কোণ নির্ণয় বিষয়টা আসলে কি, আমি একটা ছোট্ট একটা ভেক্টর দিয়ে বুঝাই, তাহলে তোমাদের ইজি হবে। এটাতে অনেকেরই প্রবলেম থাকে, অনেকে দেখা যায় এটা হচ্ছে এই টপিকটা এইচএসসি তে খুব একটা ভালো করে পড়ে আসে না। তো চলো দেখি অক্ষের সাথে কোণ নির্ণয় আসলে কি মিন করে। তো এইটা হচ্ছে আমার রেফারেন্স, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। বুঝতে পারছো? একটা ভেক্টর, অবস্থান ভেক্টর, এই একটা অবস্থান ভেক্টর, ঠিক আছে। তো এই ভেক্টরটার নাম আমি দিলাম, ধরে নাম হচ্ছে দিলাম এ ভেক্টর। এই ভেক্টরটার নাম কি? ভেক্টরের নাম হচ্ছে এ ভেক্টর। তো এ ভেক্টরে আমি দিলাম যে এ ভেক্টরটা কত, 2i প্লাস 3j। এটা কি মিন করে আমাকে এখন বলো, এটা কি মিন করে এখন আমাকে বলো। তোমাদের আমি মনে করো তোমাদের আমি সরল লেখা পড়াচ্ছি আমি, তাইলে এটা কি মিন করে বলো। যদি না পারো তাহলে এখানে একটু দেখো, এই যে 2i প্লাস 3 যে আমরা লিখি না, ক্লাসের শুরুতে আমি তোমাদের এই জিনিসটা দেখাইছিলাম, এখন আবার উদাহরণ দিয়ে দেখাবো। এইটা কি মিন করে জানো? আই এর সাথে, আইটা কি, আই হচ্ছে একটা একক ভেক্টর যার মান কত 1, কোন দিক বরাবর, এক্স এক্সিস বরাবর। তাহলে এই টুটা আমি কি মিন করে, যে আমার এই বিন্দুতে যাইতে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত, 2i প্লাস 3 যে মানে কি, বিন্দু স্থানাঙ্ক কত 2,3। সরল রেখায় তোমরা কি পড়ছো বলো তো, যে এই বিন্দুতে যাইতে আমার তাহলে কিভাবে যাইতে হবে, যে এক্স এক্সিস বরাবর 2 ঘর যাইতে হবে, যাওয়ার পর ওয়াই এক্সিস বরাবর আমি কতটুকু যাব, আচ্ছা এটা এ চলে যাচ্ছে কেন, এটা তো আমি নিয়ে যেতে চাচ্ছি না। ওয়াই এক্সিস বরাবর আবার কতটুকু যাবে, এইটা হবে হচ্ছে 3। বুঝছো? খুবই ইজি জিনিস পড়াচ্ছি, কিন্তু তোমরা ইজি জিনিসে ভুল করে আসো, এটাই তো তখন কষ্ট লাগে, ইজি জিনিস ভুল করে আসো। বুঝা গেছে যে আমরা কোন একটা বিন্দুর স্থানাঙ্ক কেমনে বসাই, প্রথমে এক্স এক্সিস বরাবর যাচ্ছি, যাওয়ার পরে আবার ওয়াই এক্সিস বরাবর যাচ্ছি। এখন তোমাকে যদি আমি বলি যে এই কোণটা বের করো, তুমি তো আমাকে একদম আগুনের সরি আলোর গতিতে বের করে দিবা, যে এগুলো কোনো ব্যাপার নাকি, এগুলো তুমি ক্লাস 8-এ পড়ে আসছে। কি আমি তোমাকে কি বলছি, যে আমি বললাম জাস্ট এই অ্যাঙ্গেলটা বের করো। এই যে এই ত্রিভুজটা দেখে কি মনে হচ্ছে বলতো, এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে আমি এইটার মান জানি, এটার মান জানি, জানি না? এখন এই দুটার মান যদি তুমি জানো, তাহলে কি অ্যাঙ্গেলটা বের করা যাবে। আবার আমি যদি তোমাকে বলি যে এই মানটা না জেনে জাস্ট এইটার মান জানি, এটার মান কত বলো তো, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাই না, √, তাহলে কত আসে, 4 আর 9 13। আমি তোমাকে বললাম যে কস দিয়ে তুমি এটার মান বের করো, তাহলে কি করবা, কস থিটা ইকুয়ালস টু কি আমরা কি জানি বলো, হ্যাঁ ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা, অ্যাঙ্গেল যেহেতু এটা, তাহলে ভূমি কি কত হবে 2, আর অতিভুজ কত হবে, ওই যে √13, এইটা, তাই না? এখন কথা হচ্ছে তোমাদের এই ক্লাস 8-9 এর পড়াশোনা আমি কেমন কেমন করাচ্ছি, এটার কারণ আছে। কারণ এই বিষয়গুলা তুমি জাস্ট মুখস্থ করে, তুমি আমাকে বলো তুমি যখন এক্সাম হলে যাবা কতগুলো সূত্র তুমি মুখস্থ করে যাবো বলো, কত সূত্র মুখস্থ করবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এত এত সূত্র। বায়োলজিতে সূত্র কম কিন্তু পড়া অনেক বেশি, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সূত্র কত, খুব কম। ফিজিক্সের কতগুলো চ্যাপ্টার, 21টার মতো, ম্যাথের আবার আছে, কেমিস্ট্রির আছে, বায়োলজির আছে, কত চ্যাপ্টার, এত সূত্র, এতগুলো তুমি মনে রাখতে পারবা? তোমার মনে হয় যখন এক্সাম হলে যাবে না তখন এটা ফিল করতে পারবা, যে এতগুলোর মধ্যে সহজ জিনিসপত্র অনেক কিছু ভুলে যাবে। এই জন্য তোমাকে আমি বেসিক একদম শেখাচ্ছি, কারণ তুমি সরল লেখাতে পড়ে আসছো, ওটা দিয়ে এটা তুমি ইজিলি সলভ করতে পারবা, তোমার এত কঠিন লেখাটা কিছুই হবে না। তো এই দিকে, এটার দিকে একটু লক্ষ্য করে দেখো। কি লক্ষ্য করবা, আমি আসলে কোনটা কার সাথে করছি দেখো, এক্স অক্ষের সাথে কোণ করছি। যখন আমি এক্স অক্ষের সাথে কোণটা আমি হচ্ছে বের করতেছি, কস থিটা উপরে কি আসছে দেখো তো, এই টুটা কি ছিল আমার, এই যে ভেক্টরটা ছিল না, এই ভেক্টর 2i প্লাস 3j, এই টুটা কই ছিল, আই এর সহগ। আর নিচে যে মানটা আনছি এটা হচ্ছে এই এ এর মান। আমার কথা এখন ক্লিয়ার?
এটা কেমনে আনছি, এই টুটা হচ্ছে আই এর সহগ, আর নিচে কি আসছে, এই পুরা মানটা। বুঝতে পারছো কথা? তাহলে আমি সহজ করে যদি বলি, যেটা আমি মনে রাখবো কিভাবে, যদি এক্স অক্ষের সাথে কোণ বলে কি করবা, জাস্ট উপরে আই এর সহগ, নিচে এর পুরা মান। যদি ওয়াই অক্ষের সাথে কোণ বলে কি করবা, উপরে জাস্ট এই যে যে সহগ লিখবা, নিচে ফুল এ এর মান। যদি জেড অক্ষের সাথে কোণ বলে, কে সহগ লিখবা, নিচে এ ভেক্টরটার মান। বলো বুঝতে পারছো নাকি বলো? এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা হ্যাঁ, আবার বলবো? আচ্ছা সমস্যা নেই, এই যে ভালো লাগছে, ফার্স্ট টাইম কেউ বলছো যে আবার বলেন। তোমাদের যখনই প্রবলেম হবে তোমরা বলবা যেটা প্রবলেম হবে, যে এইটা আমার প্রবলেম হচ্ছে, তখনই আমি আনসার দেবো, সমস্যা নেই। আবার আমি পুরাটা বলতেছি, দেখো যে আমাদের আসলে বের করতে হবে কি, এক্স অক্ষের সাথে কোণ। তো এক্স অক্ষটা আসলে কি, কই থেকে আসছিল? এক্স অক্ষ আমরা ধরছিলাম এই দিক বরাবর, এটা ধরছিলাম ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর কি ছিল, ছিল হচ্ছে আই। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি ছিল, জে। আমি তোমাদের এক্স ওয়াই দিয়ে জাস্ট বুঝাই দিছি, জেড তো আমার এখানে আঁকানো সম্ভব না, আমি তোমাদের এখান থেকে জেড এখানে একটা নিয়ে এসে দেখাবো, এই জন্য আমি এক্স ওয়াই দিয়ে দেখাইছি, ঠিক আছে? দেখো আমি তোমাকে বললাম যে আমার যেহেতু ডট গুণনে আমরা কি পাই, কস পাই না, তো এই জন্য কস থেটা দিয়ে আমি তোমাদের বের করে দেখাইছি যে কস থেটা কি পাইছি। দেখো যে এক্স অক্ষ বরাবর যতটুকু আমি গেছিলাম সেই মানটা, ওই মানটাই কি আমাদের দেখো তো এখানে হয় না, আয়ের সহগ। আর নিচে কি আসবে, নিচে আসবে এই যে এ ভেক্টর তার পুরা মানটা। বোঝা গেছে? এটাকে আমি ফরম্যাটে লিখছি, একটা খুব সুন্দর ফরম্যাটে। কিভাবে লিখছি দেখো, যে এক্স অক্ষের সাথে যে কোণটা করবে কিভাবে লিখবো, উপরে আসবে কি কজ ইনভার্সের ভেতরে, উপরে আসবে আই এর সহগ, আর নিচে এ ভেক্টরের পুরা মান। এটা কি ম্যাথ আছে? না ম্যাথ নাই, আমি তোমাদের একটা ম্যাথ দিয়ে দেখাচ্ছি, সমস্যা নাই। দেখো আমি তোমাদের একটা ম্যাথ দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ একটা ম্যাথ দিচ্ছি, তোমরা করে ফেলো তো এখনই। 2i প্লাস 3j মাইনাস 4k, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা করবা, এটা কি করবা, এটা হচ্ছে একটা এ ভেক্টর, কি করবা বলো, করবা যে ওয়াই অক্ষের সাথে কত কোণ করে, ওয়াই অক্ষের সাথে কত কোণ করে, কত কোণ করে, ঠিক আছে? কত কোণ করে আছে এটা, বলো বলো বলো। যার সাথে কোণ, যদি এক্স এর সাথে কোণ হয় তাহলে এটা নিয়ে কাজ করবা, ওয়াই এর সাথে কোণ হলে এটা নিয়ে কাজ করবা, জেড এর সাথে কোণ হলে এটা নিয়ে কাজ করবা। দেখো হ্যাঁ, যারা পারছো এতক্ষণে অলরেডি অনেক দূর দিকে গেছো, যারা সমস্যা হচ্ছে যাদের, এইদিকে তাকাও, তাহলে তোমার সমস্যার সমাধান করে দিব আমি। ওয়াই অক্ষের সাথে কোণ বলছে না, তাহলে তোমার নিতে হবে কি, জে এর সহগ। তাহলে তুমি এইভাবে করবে, দেখো এই ইনভার্স ইনভার্সেরও দরকার নেই, কজ আলফা ইকুয়ালস টু, তুমি জাস্ট এইভাবে সিম্পলি মনে রাখো যে ওয়াই অক্ষের সাথে তাহলে কার সহগ নিবা, জে এর সহগ নিবা উপরে, আর নিচে নিবা এই পুরা ভেক্টরটার মান। বলো এখন বুঝছো নাকি? ওটা যদি বেশি কঠিন লাগে আমি একটু কনসেপ্টুয়াল তোমাদের দেখালাম, যে কনসেপ্টটা যাতে তোমাদের ক্লিয়ার থাকে। এখন বুঝছো নাকি বলো, বলো তো দেখি এখন বুঝছো নাকি? হ্যাঁ আরে সেরা, তোমরা আনসার দিয়ে ফেলছো নাকি? ঠিক আছে, বুঝছো এখন? যদি জেড অক্ষরের কথা বলতাম, নিচে সবসময় সেমি থাকতো, জাস্ট জেডের জায়গায় কি আসতো, -4 আসতো। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মাইনাস সহ তোমার লিখতে হবে। বুঝা গেছে? হ্যাঁ, আশা করি এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার না? হ্যাঁ এই তো এবার বুঝতে পারছি। চলো, যেহেতু বুঝতে পারছো, এখন একটু আগে আগাই আমরা। তোমাদের খুব পছন্দের একটা টপিক, পরস্পর লম্ব হওয়ার শর্ত। লম্ব হওয়ার শর্ত এটা হয় কেমনে হয়, এটা আমরা সবাই জানি, পড়ে আসছি, তাও আমি জাস্ট
একটা নজর দাও এদিকে, এ ডট বি কি, এ বি কস থেটা। লম্ব হওয়া মানে কি বলতো? লম্ব মানে কি? এই যে একটা, এই যে একটা, তাই না? মাঝখানে অ্যাঙ্গেল কত? দুইটা। মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাইলে এ ডট বি, এ বি কি বলো, কস, লম্ব হলে কি হবে 90 ডিগ্রি। কস 90 এর মান কত এখন বলো? কস 90 এর মান কত? বলো বলো বলো। হ্যাঁ, কস 90 এর মান হচ্ছে 0। তো কস 90 এর মান যদি 0 হয়, কস 90 এর মান যদি 0 হয়, তাহলে এই পুরাটা টার্ম 0 হয়ে যাচ্ছে, তাহলে এ ডট বি আসবে 0। এই যে যেটা আমরা এখানে লিখে দিছি। দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি বলো? দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ভেক্টর দুইটার ডট গুণফলের মান 0 হবে। এখন যদি তোমার কোশ্চেন আসে, দুইটা ভেক্টর দেওয়া থাকে, নিয়ে বলে যে এই দুইটা লম্ব নাকি, তুমি টেস্ট করে আমাকে দেখাও, তুমি কি করবা? জাস্ট দুইটা ডট গুণ করবা, করে দেখবা যে ডট গুণফলের মান 0 আসে নাকি। যদি 0 আসে তাহলে কি ভেক্টর দুইটা লম্ব, যদি 0 না আসে তাহলে লম্ব না। ইজি, ঠিক আছে? হ্যাঁ, করো, দেখি করে ফেলো, যারা পারবা করে ফেলো। দেখো খুবই রিসেন্ট আসছে, যদিও রিসেন্ট না, আমাদের 1 বছর আগে। এইটা আমাদের কাছে রিসেন্ট মনে হয়, ঠিক আছে, আমাদের 1 বছর আগে তো, কিন্তু তোমাদের তো অনেক বছর আগে। দেখো কি বলছে, এর মান কত হলে, এই টাইপের ম্যাথ, হ্যাঁ ভালো কথা মনে পড়ছে। এই টাইপের ম্যাথ তুমি জাস্ট ফার্স্ট ব্যাংক খুলবা, খুললেই দেখতে পাবো এটা কত, এইটা কতবার আসছে, জাস্ট এই টাইপের ম্যাথই। এর মান কত হলে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত কি আমরা জানি, যারা পারবা করে ফেলো, 0, তাই না? জাস্ট তুমি আগে এটা বসাই নিবা, লম্ব শব্দটা দেখার সাথে সাথে তুমি কি করবা, এ নট বাই ইকুয়ালস টু 0 লিখে ফেলবা। লেখার পরে তোমার কি এখানে কাজ কি, পুরাটাতে তুমি কি কাজ দেখতেছো? তোমার কাজই হচ্ছে এ ডট বি করা, দুটো ডট গুণ করা। তাহলে ডট গুণ করো, আই এর সাথে আই করবা, জে এর সাথে জে করবা, সরি সরি এটা তো জে না, এটা জে। আর কে এখানে আছে, এখানে নাই, তাহলে কে নিয়ে চিন্তা করার দরকার নেই। আই এর সাথে আই করলে কত আসবে, 2a, কারণ এখানে 2 আর এখানে এ আছে। জে সাথে যে কত করলে কি হবে, দেখো এখানে 2, এখানে কত, জে সহ 1, তাহলে আসবে 1। এখানে কত আছে, কে সহগ -1, আর এখানে কে সহগ কত, কিছু নাই মানে 0, এটা ইকুয়ালস টু 0। তাহলে আমার আসতেছে কি দেখো, 2a + 1 = 0, 2a = 1, অতএব a = ঠিক লিখছি, এটা হবে -½ বুঝছো? দেখো ঠিক আছে নাকি, দেখো ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি ভুল করছি। না না না, তাই তো বলি, আমি ভুল করছি, আমি ভুল করছি, আনসার মিলে না কেন, আমি ভুল করছি। দেখো দেখো, আমি এখানে দেখিনি, আমি এখানে 1 ধরে গেছি, আমি এখানে 2 দেখিনি। হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস যারা আমাকে হচ্ছে ভুল ধরে দিছো। এই যে দেখো আমারও ভুল হচ্ছে, তাহলে তো পরীক্ষা হলে যে তোমাদের ভুল হবে না এর তো কোনো নিশ্চয়তা নাই, ভুল হইতেই পারে। তো এই যে 2, আর এখানে ছিল 1, এখানে হবে 2, তাহলে এখানে আসবে 2, এখানে হবে -2, তাহলে -2 আর এই পাশে 2 আসবে কত, -1। হ্যাঁ হ্যাঁ, ভুল করছি, আমি ভুল করছি, ভুল করছি, -1, এই যে এটা, ঠিক আছে, বুঝতে পারছো? এটা সহজ ম্যাথ, কিন্তু এটা অনেকবার আসে। হয়েছে আশা করি, চলো সামনে যাই। এরপরে কি আসছে দেখো, ক্রস গুণন। ক্রস গুণন, তো ক্রস গুণন কি কি ছিল তোমাদের মনে আছে? এটা নিয়ে অনেকের একটু প্রবলেম থাকে। ক্রস গুণন কেমনে করতে হয় আগে এটা দেখো, এটা তোমরা এই সেচ্ছিতে করে আসছো, তোমাদের প্রশ্নে আসতো এই সেচ্ছিতে। এই যে এটা একটা এ ভেক্টর দেওয়া আছে যার আই এর সহগ এক্স, জে এর সহগ এ ওয়াই, কে এর সহগ এ জেড। আর বি ভেক্টর হচ্ছে কি, আই এর সহগ বি এক্স, জে এর সহগ বি ওয়াই, কে এর সহগ বি জেড। তাহলে এ ক্রস বি ইকুয়ালস আমি কি লিখতে পারবো, কিভাবে করবো আমরা, নির্ণায়ক পদ্ধতিতে আমরা করবো। আই জে কে, তারপরে এখানে প্রথমে যেটা থাকবে সেটা আগে লিখতে হবে, তাই না? যদি বি ক্রস এ হইতো তাহলে কিন্তু এটা আগে লেখা রাখতো, এটা তোমরা শিখে আসছো, তাই না? মেডিকেল ক্লাসে ওটা দেখে আসছো, এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ। আচ্ছা যাই হোক, তো এইটা এইভাবে আমরা করতে পারবো। আবার এইভাবে আমরা করতে পারি। এটা কি দেখো, এটা হচ্ছে
এ ক্রস বি ভেক্টর যদি বের করতে বলে, এ ক্রস বি থেকে আমরা কি পাই বলতো? একাডেমিকে শিখছো না যে এ ডট বি করলে কি পাওয়া যায়? একটা স্কেলার রাশি পাওয়া যায়, একটা মান পাই আমরা, শুধু শুধু একটা স্কেলার মান পাই এ ডট বি করলে। কিন্তু এ ক্রস বি যদি আমি করি তাহলে কি পাবো? একটা একটা ভেক্টর পাবো। আর একটা ভেক্টর যদি পাই তার অবশ্যই কি থাকবে? অবশ্যই তার দিক থাকবে। বুঝছো? হ্যাঁ, আবার বলতেছি, দেখো তোমরা ডট গুণফল করে কি পাও বলতো? একটা নির্দিষ্ট একটা মান পাও, শুধু একটা মান পাও, তাহলে এটা কি? একটা স্কেলার রাশি পাই, ডট গুণফল, ঠিক আছে। কিন্তু ক্রস গুণফল করে কি পাবা? সবসময় একটা ভেক্টর রাশি পাবা, ঠিক আছে। তো ভেক্টর রাশি যদি পাই তাহলে আমাদের কি এ ক্রস বি ইকুয়ালস টু কি লিখতে হবে? এ বি সাইন থিটা তোমরা পড়ে আসছো, ঠিক আছে। তার সাথে অবশ্যই এটা লিখতে হবে। এখানে এন লিখছে, আমি একটু সুন্দর করে লিখে দিই। এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা, সাথে থাকবে একটা, এটার নাম হচ্ছে ইটা, ঠিক আছে। সাথে থাকবে একটা ইটা। এই ইটাটা হচ্ছে তোমাদের আমি একটা দেখাই, এখানে কলম আছে। হ্যাঁ, তো এ ক্রস বি বিষয়টা কেমন দেখো। তো এই যে এ ক্রস বি, ঠিক আছে, এটা ধরে নাও এ, এটা হচ্ছে বি। তাহলে এ ক্রস বি যদি করি, কেমনে এটা করতে হয়? আবার উল্টা হয়ে যাচ্ছে, দাঁড়াও এই পাশ থেকে করি, তাহলে তোমাদের আমাদের সবার সুবিধা হবে। দেখো, এটা তোমরা করে অভ্যস্ত যে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এ ক্রস বি করি, তাহলে যেটাতে আমি করব সেটাতে আমার এই হাতের এই অংশ রাখবো। এগুলো অংশের নাম দেখি আমি এগুলো জানি না, আমি বায়োলজি জানি না তো। যাই হোক, দেখো যে এই অংশটা এখানে রাখবো, তাহলে এ থেকে বি এর দিকে যাব। তাহলে এই যে বৃদ্ধাঙ্গুল আমাদের কোন দিকে আছে? যে দিক বরাবর আছে, এইটা হবে ক্রস গুণফলের যে ভেক্টরটা আসবে তার দিক। এটা আমরা সবাই জানি না? হ্যাঁ, সবাই জানি এটা। আর বি ক্রস যদি এ করতাম তাহলে কি হইতো? এইদিকে হইতো। তাহলে এই আঙ্গুলটা, আমার এই আঙ্গুলটা কোন দিকে আছে? তাহলে ভিতরের দিকে হইতো। আচ্ছা, এগুলো আমরা জানি। তো এগুলো যদি আমি জানি, তাহলে ইটাটা কি? এটাও জানি। ইটাটা হচ্ছে এই যে এই দিক বরাবর, এই দিক বরাবর দেখালাম না, এ ক্রস বি এর লম্ব দিক বরাবর একটা একক ভেক্টর, যেটা তোমরা বের করছো ঘ নাম্বারে সৃজনশীলে, খুবই ইম্পর্টেন্ট ছিল। তো এখন কি তাহলে আমার দেখাইতে হবে? আশা করি এটা দেখাইতে হবে না। তাও যদি কারো প্রবলেম হয় যে এই ইটাটা হচ্ছে বের করতে প্রবলেম হচ্ছে, ডিসকাশন গ্রুপে তোমরা জাস্ট বলবা, আমি হচ্ছে করে দিব, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু তোমরা এটা একাডেমি করছো, এই জন্য এটা আমি অ্যাড করিনি, যে এটা এখন আর করার দরকার নাই। এটা অ্যাডমিশনে খুব একটা বেশি, মানে ভার্সিটি অ্যাডমিশনে খুব একটা বেশি আসেও না এটা। দেখো, আর শুধু যদি আমি মানের কথা বলি, যে এ ক্রস বি এর শুধু মান বের করো, শুধু মান বের করলে কি হবে? এ বি সাইন থিটা, তাহলে এটার তোমার দরকার হচ্ছে না, শুধু আমি মানটা চাইছি, আমি তো দিক চাইনি। ক্লিয়ার? আচ্ছা, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তো এরপর দেখি কি কি আছে সামনে আমাদের। হ্যাঁ, এখানে একটা ভুল করছে, খুব বড় একটা মিস্টেক করে ফেলছে। তো এগুলো তোমরা দেখোই না, এটা দেখারই দরকার নেই, তোমাদের এটা দেখার দরকার নেই। আমি আমি লিখে দিচ্ছি হাতে। হ্যাঁ, আমি হাতে লিখে দিচ্ছি, দেখো। যেটা তোমাদের মনে রাখতে হবে, এটা আমি আগেই বলছি, যে এ ক্রস বি ইকুয়ালস টু কি? মাইনাস বি ক্রস এ। এটা তোমরা একাডেমিকে পড়ে আসছো। এখান থেকে কি মনে রাখতে হবে দেখো, আমি জাস্ট বলতেছি, তুমি প্রশ্ন ব্যাংক তারপর পড়বা। যে আই যদি করি আই ক্রস জে, এটা করলে কি আসে? আমি তারপরে তোমাদের ট্রিকও শিখাবো যে কেমনে মনে রাখবা। আসবে কে? যদি জে ক্রস কে করো তাহলে দেখবা আসবে আই। আবার কে ক্রস যদি আই করো তাহলে কি আসবে? তাহলে আসবে দেখবা জে। কেমনে আসলো? হ্যাঁ, এইটা তোমাদের আমি এখন একটু শেখাবো কেমনে আসে। দেখো, আই, এখানে জে, এখানে লেখো কে, ঠিক আছে। খাতা এইভাবে তুলে রাখবা, এটা ইম্পর্টেন্ট। এটা একটু খাতায় তুলে রাখবা। হ্যাঁ, অনেকে আসো খাতা এগুলো হয়তো তুলনি, না তুললেও হবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট। এটা কেমনে মনে রাখবো দেখো, এইরকম একটা তীর চিহ্ন দিবা, আই থেকে জে এর দিকে, জে থেকে কে এর দিকে, কে থেকে আই এর দিকে। এই যে একটা কি বৃত্তের মতো হয়েছে না? দেখো, হ্যাঁ, এইটা আমার ইম্পর্টেন্ট। এটা আমি কেমনে কি মনে রাখবো দেখো, এই তীর চিহ্নর দিকটা হচ্ছে পজিটিভ দিক। কেমনে পজিটিভ দিক? যদি তুমি আই ক্রস জে করো তাহলে কি আসবে? এটাই বুঝাইছি আমি, যে আই এর সাথে যদি তুমি জে ক্রস করো তাহলে কি আসবে? কে। আবার জে এর সাথে যদি কে ক্রস করো দেখবে আসবে আই। কে এর সাথে যদি আই ক্রস করো দেখো আসবে জে। বুঝছো কি? এটা আমাকে একটু বলবা তোমরা, এটা একটু আমাকে বলবা তোমরা। হ্যাঁ, বুঝাচ্ছি।
এটা বলবা, ঠিক আছে? যদি না বুঝো বলবা, আমি যতবার লাগে আমি বুঝাবো, সমস্যা নাই। তাহলে কি বলছে এখানে দেখো, যে আই এর সাথে যদি জে করি, এই দিক বরাবর যেহেতু আছে তাহলে কি আসবে, কে। জের সাথে যদি কে করি তাহলে আসবে আই, কে এর সাথে যদি আই করি তাহলে কি আসবে, জে আসবে। এখন তোমাকে আমি যদি বলি যে তুমি আমাকে দেখাও কে, কে ক্রস জে, এরকম প্রশ্ন তোমরা দেখবা, যখন প্রশ্ন খুলো তখন তোমরা দেখবা। তো কে ক্রস জে করলে কি আসবে দেখো, তো জে ক্রস কে করলে এইদিকে আসার কথা, কিন্তু আমি চাচ্ছি কি, আমি একটু পেন চেঞ্জ করি তাহলে বুঝাইতে সুবিধা হবে। আমি যাচ্ছি কি, এই দিক বরাবর যাচ্ছি, তাহলে এই ব্লু কালারটা ছিল পজিটিভ, যেহেতু এই দিক বরাবর যাচ্ছি তাহলে এটা আসবে নেগেটিভ। বুঝছো কথা? বলো, বুঝছো নাকি তোমরা? বুঝছো নাকি বলো? ক্লিয়ার হয়েছে? বলো তো। হ্যাঁ, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। অনেকে লিখছো, হ্যাঁ এই যে অনেকেই আনসার দিয়ে ফেলছো, সাবাস, অস্থির তোমরা। তারপরে বলো, যদি তুমি তোমাদের আমি দেই যে আই ক্রস কে, তাহলে কি আসবে বলো, আই ক্রস কে। আই ক্রস যদি কে করি তাহলে কি দেখো, কে ক্রস আইটা কি হইতো, আমার যে ডিরেকশনটা তোমাদের আমি শিখাইছি ওইটার দিকে হইতো, কিন্তু এখন যেহেতু আই ক্রস কে উল্টা দিকে, তাহলে কি হবে, তাহলে হবে মাইনাস জে। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো তোমরা। চলো সামনের দিকে যাই, খুব বেশি কিছু নাই আমাদের আর হ্যাঁ, এটা আমার অনেক একটা ফেভারিট টপিক। কেন ফেভারিট একটু পরে তোমরা বুঝতে পারবা। দেখো কি বলছি, সমান্তরাল। তো সমান্তরাল হলে কি হয়, তোমরা এটা দেখে আসছো, এটা তো এখন প্রমাণ করার সুযোগ নাই, কারণ এটা তো একাডেমিক ক্লাস না। দেখো দুইটা সমান্তরাল হইলে কি হবে, সমান্তরাল হইলে আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ তিনটাই সমান হবে। তিনটা সমান হলে তখনই কেবল সমান্তরাল হইতে পারবে। ঠিক আছে, অবশ্যই কি হইতে হবে, তিনটাই সমান হইতে হবে। চলো, জাস্ট তো মুখে বললাম, ম্যাথ না করাইলে তো মজা পাবো না। দেখো কই আসছে, দেখো জে ইউ 16 17 আর ইউ 20 21, দুইটা জায়গায় আসছে সেম ম্যাথ। কি বলছে যে 2i+3j+k, এই একটা ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে -4i-4j ল্যামডা কে। দুটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, ল্যামডা এর মান কত। পরস্পর যদি সমান্তরাল হয় আমরা কি শিখছি, যে আই এর সহগ সমান, তাহলে সরি সরি আই এর সহগের অনুপাত, তারপর জে এর সহগের অনুপাত, তারপরে কে এর সহগের অনুপাত সমান। দেখো আমার লেখা কি ঠিক আছে, আমার লেখা কি ঠিক আছে? আমি কি করছি, আই এর সহগ গুলা নিছি, এখানে 2 এখানে -4, জে এখানে 3 এখানে জে সহগ -6 এটা নিছি, কে সহগ এখানে 1 এখানে মাইনাস ল্যামডা নিছি। এখন এখান থেকে কেমনে সলভ করব, এখান থেকে কেমনে সলভ করব, অনেকে এটা আবার আমাদের এখান থেকে কেমনে সলভ করব, কেমনে সলভ করবে দেখো, তুমি এইটার এইটাও নিতে পারো, এই দুটো নিয়েও করতে পারো। দেখো কি করলে কি আসে, এই দুটো নিয়ে আগে তোমাদের আমি করে দেখাই কি আসে। দেখো অনেকে আনসার দিয়ে ফেলছো, 2/-4 আর 1/λ মাইনাস ল্যামডা, তো মাইনাস দুই পাশ থেকে চলে যায়, ল্যামডাকে এই পাশে নিয়ে আসো, কান ধরে এই পাশে নিয়ে আসো এটার, ঠিক আছে? আর এগুলাকে এই পাশে নিয়ে যাও, তাহলে এটা 4 এই পাশে উপরে চলে যাবে, 2 এখানে নিচে আসবে, তাহলে কত আসতেছে আনসার, 2 আসতেছে। তাহলে এটা দিয়েও যদি করো তাও 2 আসবে। এখন দেখি এটাতে করলে 2 আসে নাকি, 3/-6, এটা 1/-λ, দুই পাশ থেকে মাইনাস চলে যায়, ল্যামডাটাকে কান ধরে এই পাশে নিয়ে আসো, 6 উপরে চলে যাবে, 3 নিচে আসবে, তাহলে কি সেম, তাহলে কি আনসার সেম আসে। হ্যাঁ, তাহলে তোমার কাজ কি হবে, তুমি যেভাবেই করো তোমার আনসার সেমই আসবে। বুঝা গেছে? যদি সমান্তরাল হয় তাইলে এটা দিয়েও করলেও হবে, এটা দিয়ে করলেও হবে, আনসার তোমার চলে আসবে। বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো নাকি? যদি বুঝতে পারো, তোমরা যদি আমার সামনে ক্লাস করলে একটা চকলেট দিতাম, কিন্তু এখন তো চকলেট দেওয়ার সুযোগ নাই, চকলেট ছাড়াই একটা ম্যাথ করো।
এখানে তোমরা আমাকে বের করে দেখাবা যে এম এর মান কত হলে ভেক্টর দুটা সমান্তরাল হবে। ফার্স্ট দ্রুত করো, এম এর মান কত হইলে ভেক্টর দুটা পরস্পর সমান্তরাল হবে, করো। হ্যাঁ, আরে সেরা, তোমরা দিয়ে ফেলছো আনসার। হ্যাঁ, আর কি কি আসে দেখি আনসার। হ্যাঁ, সাবাস, তোমাদের সবার মান আসছে কত? এম ইকুয়ালস টু -6। সাবাস। আর কে বলে তোমরা পারো না? এতগুলো মানুষের -6 আসলো, এতগুলো মানুষ পারলে কেমনে তোমরা? হ্যাঁ। এখন তোমাদের এখন তোমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দেখো, এখন তোমাদের একটু বিনীত নিবেদন, এই যে 2/4, এটা তো তোমরা লিখছো তাই না, এইটুকু লিখছো তাই না? তো আমি যদি এটা পুরাটা লিখতাম, লিখে আমি যদি করতাম জাস্ট এইটা থেকে ক্যালকুলেশন করতাম, তাহলে কি আসতো? আমাকে মান বের করে বলো। বুঝতে পারছো কি আমার কথা? তোমরা তো সবাই এইটুকু নিয়ে কাজ করছো, করে তোমাদের মান আসছে এম ইকুয়ালস টু -6 সবাই। এটা থেকে এম এর মান কত আসে দেখো, এটা থেকে এম এর মান আসবে, এটা থেকে এম এর মান আসবে -9। এখন তাইলে বলো আনসার কত? একটা অনুপাত দিয়ে আসলো -6, আরেকটা দিয়ে আসলো -9। এখন তোমাদের আমি অপশন দিব, জাস্ট অপশনটা তোমরা আনসার দিবা যে এ হচ্ছে -6, বি হচ্ছে -9, সি হচ্ছে -6 অ্যান্ড -9, আর ডি হচ্ছে নান। বলো আনসার কি? হ্যাঁ, দুটাই আনসার আসছে অনেকে। এই যে এটাতে অনেকে ক্যালকুলেশন করে দেখছো -9 আসে না? যাদের বিশ্বাস না হলে এটাতে ক্যালকুলেশন করে দেখো, -9 আসবে। আর এটাতে করে এই দুটো নিলে -6, এই দুটো নিলে -9। এখন আমাকে বলো এটা আনসার কত? এ, বি, সি, ডি? অপশন আমি দিয়ে দিছি। অপশন এ হচ্ছে -6, অপশন বি হচ্ছে -9, অপশন সি হচ্ছে -6 এন্ড 9, অপশন ডি হচ্ছে নান। আরে সাবাস, অপশন সি, অপশন সি, অপশন সি। সেই তোমরা। হ্যাঁ, যারা সি দিছো তাদের এখন বলি, আর যারা অতি উত্তেজিত হয়ে এইটা যারা আনসার দিবা, এটা বের করেই তুমি আনসার দিবা কত? আমি এই জন্য ধাপে ধাপে আসছি। আমি দিতে চাইছিলাম যে আগে অপশনটা দিয়ে দেই, তাহলে তোমরা ভুল করবা, দেখতে ভালো লাগবে, কিন্তু ভাবলাম একটু ধাপে ধাপে দেই, তোমাদের নিজের থেকে আনসারটা বের করে নিয়ে আসবো। অতি উৎসাহিত হয়ে যারা এটা দিবা, বের করছো কি বেশিরভাগ মিনিমাম 15-20 জন এক কাজ করছো যে এম এর মান -6 বের করছো। তোমরা তোমরা তো এটাই দিবা তাই না? বের ম্যাথ দেখছি, বের করছি, ম্যাথ শেষ, আনসার দিয়ে আসছি, আরে সেই কো। এখন যদি বলি তোমরা যারা মান বের করছো সাকসেসফুলি, সবাই ভুল, সবাই সাকসেসফুলি ভুল। তোমরা, কথা হচ্ছে কেন ভুল? এই পাশে এই স্লাইডে আমি কেন ম্যাথ দিছি জানো? এই পাশে দেখো কি লেখা আছে, যে এই তিনটার অনুপাতই সমান হইতে হবে, তিনটার অনুপাত সমান না হলে সমান্তরাল হবে না। বুঝছো? এই তিনটা অনুপাত যদি সমান না হয় তাহলে সমান্তরাল হবে না। এখন তুমি আমাকে বলো যে এই অনুপাত, আমি কালার পেন নেই, দাঁড়াও, এই অনুপাত আর এই অনুপাত সমান হয়েছে নাকি বলো? আগে এইটা বলো যে দুটো সমান হয়েছে। এখনো অনেকে সি আনসার করতেছে। আচ্ছা, এইটা আর এইটা, এই দুটো অনুপাত কি সেম হয়েছে? এটা অনুপাত করলে 2/4 করলে কত আসে? হাফ। আর এইটার অনুপাত করলে কত আসে? 5/15 করলে 1/3।
তাহলে আয়ের সহগের অনুপাত আর কে এর সহগের অনুপাত কি সেম হয়েছে? হ্যাঁ, এবার অনেকে ধরতে পারছে যে না, এই দুইটা তো সমান হয়নি। তাহলে যদি সমান না হয়, তাহলে সমান্তরাল হওয়ার শর্তই মানতেছে না। এরা তো আসলে সমান্তরালই না। তুমি আনসার বের করা তো পরের কথা, তুমি আনসার বের করবা কেমনে? এটা তো সমান্তরালই না। বলো, এখন বুঝছো নাকি? হ্যাঁ, এখন ভালো লাগতেছে যে সবাই বুঝছে, ডি আনসার করতেছে। বলো, বুঝছো এখন যে আমরা যে সমান্তরালের সূত্র, এই যে অনুপাত দিয়ে বের করতেছি, আগে তো তোমার দেখতে হবে যে যে দুটো আমাদের কোশ্চেনের ভেক্টর দেয়া আছে এরা কি আসলেও সমান্তরাল? আসলে তো এরা সমান্তরালই না। তাহলে এম কেমনে বের করবা? বুঝছো? ভাবছিলাম তোমাদের এইরকম ম্যাথ আমি এক্সামে দিব, কিন্তু তার আগে তো শিখাই দিলাম। আহা, লস করে ফেললাম এক্সামে ভুল করার পরে। কিন্তু সমস্যা হয়তো কি, এক্সামে ভুল করার পরে আমি হচ্ছে এই তোমার ক্লাসটা নিতে পারতাম না। ওই জন্য তোমাদের ক্লাসে ভুল হলে ভালো লাগে, দেখতে ভালো লাগে যে তোমরা ভুল করতেছো, তারপরে আমি শেখাচ্ছি, দেখে এখান থেকে একটা মানসিক শান্তি আসে। বল, এখন কি বুঝতে পারছো? তাহলে প্রশ্ন দেখে তোমার হয়তো 1-2 সেকেন্ড একটু নষ্ট হইতে পারে, জাস্ট একটু চোখের একটা পলক দিবা যে যেই দুটার মান দেওয়া হচ্ছে এই দুটা ঠিক আছে নাকি। 2-এর হচ্ছে দ্বিগুণ 4, 5-এর দ্বিগুণ কত হওয়া উচিত? 10। এখানে 10 থাকলে সমান্তরাল হইতো, এখন সমান্তরাল এটা হবে না। বুঝা গেছে? প্রশ্ন দেখেই আনসার করে দিবা, ভুল করে চলে আসবা। একটু সব দিকে খেয়াল রাখতে হবে। চলো, হ্যাঁ, এই মাঠটা এটাও আসছিল ডিউতে, সাল আমার মনে নাই, এখানে অ্যাড করা নাই। এটাও ডিউতে আসছিল, হ্যাঁ। কোশ্চেন ব্যাংক খুলে দেখবা, আমি সালটা ভুলে গেছি, কত মেবি 18-19 নাকি 19-20, যাই হোক এরকম কিছু একটা হবে। খুব ভালো একটা ম্যাথ, দেখো কি বলছে। এ বি সি যাদের মান হচ্ছে 4, 3, 5, যোগ করলে 0 হয়, অর্থাৎ তিনটা ভেক্টরের যোগফল 0। বলছে এটা ক্রস গুণফলের মান কত? কি একটা বিরক্তিকর ম্যাথ লাগতেছে না এটা? দেখো তো, আর বেশিক্ষণ না, আমরা একদম শেষে চলে আসছি, একদম শেষে। হ্যাঁ, এইরকমই হয় এক্সামে। আচ্ছা যাই হোক, প্যারা নাই, প্র্যাকটিস করতে করতে শিখে যাওয়া। তো দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, কারণ এটা হালকা একটু কনসেপচুয়াল, ঠিক আছে। এ বি সি তিনটার মান কত দেওয়া আছে? 4, 3, 5। কোনটার মান কি? এর মান হচ্ছে দেখো 4, বি এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 5। বললে 0 হয়। দেখো, তোমাদের আমি একটু ছোটবেলায় নিয়ে যাই তো। 4, 3, 5 এটা দেখলে তোমাদের কিসের কথা মনে পড়তো? 4, 3, 5 এটা দেখলে কিসের কথা মনে পড়তো? পিথাগোরাসের কথা মনে পড়তো। যে আমরা 4, 3, 5 হলে কি আমাদের এইরকম হয়ে যায় না, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। বুঝছো কথা? বলো, বুঝছো নাকি? আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, তো এখন এই জায়গায় আসো, এইটা থেকে আমরা ম্যাথটা করবো, এই যে এই অংশ থেকে। তো এখানে কি বলছে দেখো, যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ইকুয়ালস টু 0। আমি এটা কি এখানে এইভাবে লিখতে পারবো যে এ প্লাস বি, এটা ইকুয়ালস টু আমি বলতে পারবো যে মাইনাস সি। দেখো তো, বলতে পারবো নাকি? বলতে পারবো? হ্যাঁ, আশা করি বুঝছো তোমরা। এটা যদি বলতে পারি আমি, তাহলে দেখো দুইটা ভেক্টর ইকুয়ালস যদি আরেকটা ভেক্টর লেখা যায়, তাইলে আমি কি বলতে পারবো যে সি ভেক্টরটা এই দুটা লব্ধি। দেখো, বলতে পারবো নাকি বলো? সি ভেক্টরটা দিয়ে এটা লব্ধি, এটাকে আমি বলতে পারবো। এই ম্যাথটা খুবই কনসেপচুয়াল ম্যাথ, একটু মনোযোগ দিবা, মনোযোগ হারালে ম্যাথটা বুঝতে পারবে না। দেখো, এই যে তোমরা লেখো না যে পি প্লাস কিউ এটা ইকুয়ালস টু আর, এটা কি মিন করে বলো? যে পি আর কিউ যদি যোগ করি তাইলে আমি লব্ধি পাবো। এখানে এই জায়গায় যদি তুমি আরটাকে লব্ধি বলো, আমি কি এখানে সিটাকে লব্ধি বলতে পারবো না? পারবো না? সি এর মানটাকে হ্যাঁ বলতে পারবো। তাইলে যেহেতু এটা পিথাগোরাসের মতো হচ্ছে, তাহলে আমাকে বলো এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? এটা ম্যাথ যদি করতে তো, ম্যাথমেটিক্যাল করতে তো অনেক বড় হয়ে যাবে। তোমাদের আমি বুঝাইতে যাচ্ছে এইভাবে। দেখো, এটা কি এর মান 4, বি এর মান 3, সির মান কখন 5 হবে বলো তো? সির মান কখন 5 হবে বলো? হ্যাঁ, যখন এই যে বুঝতে পারছো, যখন এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। কারণ পিথাগোরাসের সূত্র যখন এটা মানবে, এই যে তোমাকে তাও আমি একটু দেখাই, তোমাদের আমি একটা পিথাগোরাসের সূত্র আঁকাই, সরি ত্রিভুজ আঁকাই, তাহলে তুমি বুঝতে পারবা। এই যে
এই কোণটা 90 ডিগ্রি না আমাদের, বুঝছো কথা? এই কোণটা 90 ডিগ্রি কখন হবে? যখন, আচ্ছা এটা 5, এটা 4, এটা 3। দেখো এখন বুঝছো যে এইটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা বি। এই যে এ ভেক্টর এই দিক বরাবর, বি ভেক্টর এই দিক বরাবর, তাহলে কি সি ভেক্টর এটা কি লব্ধি হবে না? এই মাইনাসটা জাস্ট হচ্ছে দিক নির্দেশ করে, এটা না আমাদের কোনো প্যারা নেই, এটা কোনো ঝামেলা না। তো এই অ্যাঙ্গেলটা আমি তোমাদের কেন শিখালাম? কারণ অ্যাঙ্গেল না হইলে তুমি ক্রস গুণফল বের করতে পারবে না। অ্যাঙ্গেল না হইলে ক্রস গুণফল বের করতে পারবে না। দেখো এখন কলম আছে এখানে, হ্যাঁ। তো এক্স আর ওয়াই দুইটা ভেক্টর যদি তুমি নাও, দুইটা ভেক্টর যদি নাও, আমি এক্স ওয়াই তলে দেখাচ্ছি, দুইটা ভেক্টরের লব্ধি কি হবে বলতো? একই সমতলে থাকবে না? আমি একটু আঁকাই দেখাই, যে এইটা হচ্ছে একটা পি ভেক্টর, এটা হচ্ছে একটা কিউ ভেক্টর, শুরুতে দেখাইছি। তাহলে আর যে লব্ধি ভেক্টরটা, আর ভেক্টরটা, এই ভেক্টরটা কি বোর্ড থেকে উঠে আসছে নাকি বোর্ডেই আছে? তাহলে বোর্ড কি একটা তল না? আমার কথা কি বুঝতে পারছো? এটা কিউ, এটা পি, তাহলে পি আর কিউ দুটো একই তলে আছে, তাহলে তাদের লব্ধিও একই তলে থাকবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলতেছি, এটা আমাকে বলে না যে ভাইয়া হুট করে এক্স অক্ষ বা অক্ষ কেন বলবো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলতেছি যে ধরে নাও এই তিনটাই আছে এক্স ওয়াই তলে, ধরে নাও এই তিনটাই কোথায় আছে? এক্স ওয়াই তলে আছে। তাহলে ভাই এখন আমাকে একটু বলো তো, যে এক্স ওয়াই যদি তলে থাকে, এ ক্রস বি এটা কোন দিকে থাকবে? ক্রস গুণফলে কোন দিকে থাকে? তিনটা এই অবস্থায় ছিল, জাস্ট এ ক্রস বি যদি আমি করি সেটা কোন দিক বরাবর থাকবে? তাদের লম্বা বরাবর না? আমার কথা কি বুঝছো? যে এ ক্রস বি যদি আমি করি কোন দিক বরাবর আসবে? এ আর বি যদি করি তাহলে এ বি সাইন থিটা, যদি মান জাস্ট বের করি, সূত্র দেখাইছি না? এর মান কত? এর মান কত? 4, বি এর মান 3, মাঝখানে অ্যাঙ্গেল কত? এই যে এখান থেকে দেখলাম মাঝখানে অ্যাঙ্গেলটা সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখান থেকে আসে কত? 12 আসলো। খুবই কনসেপচুয়াল ম্যাথ কিন্তু এটা। এরপরে এইটাকে এখন যে ভেক্টরটা আসবে ওটাকে সি দ্বারা ক্রস করতে হবে। তো ভেক্টরটা কোন বরাবর আসবে? তিনটাই কি এই সমতলে ছিল? যখন আমি এ ক্রস বি করব, সেই এ ক্রস বি ভেক্টরটা কোন দিক বরাবর আসবে? অবশ্যই এটা লম্ব বরাবর আসবে তলের সাথে। তো দেখো তলের সাথে যদি লম্ব বরাবর আসে, সি ভেক্টরটা কি এই তলেই আছে না? আর এ ক্রস বি কোন দিক বরাবর? তলের উপরে লম্ব বরাবর। তাহলে এই দুইটা, এই লম্ব আর এই তল, এই দুইটা মাঝখানে কোণ কত? হ্যাঁ, 90 ডিগ্রি। যারা বোঝেনি আমি আবার বলবো, সমস্যা নেই। তাহলে কি আমি বলতে পারবো যে এ ক্রস বি আর সি এই দুইটার মাঝখানে কোনো 90 ডিগ্রি? বলতে পারবো? আবার বলতেছি, যারা বোঝেনি আবার বলছি। দেখো এ বি সি তিনটেই একই সমতলে আছে, এ আর বি যদি আমি ক্রস করি তাহলে কোন দিক বরাবর হয়? এইটা। তার সাথে সি এর হচ্ছে ক্রস, সিটা কই? সি হচ্ছে এই সমতলে, তাহলে সমতলের সাথে লম্বের কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এখন আমি এই 12 এর সাথে কি করতে পারবো, যে এ ক্রস বি এটার মান হচ্ছে 12 আর সি এর মান হচ্ছে 5, তাহলে 12 ইন্টু 5 সাইন 90 কত আসবে? 60। এইটা হচ্ছে আমাদের আনসার। এটা আমার কাছে পার্সোনালি খুবই কনসেপচুয়াল আর ভালো একটা ম্যাথ মনে হয়েছে। যে এটা কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে, এই ম্যাথটা এক্সাম হলে পারা অনেক টাফ। আর এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসা কোশ্চেন, হ্যাঁ। ঢাকা ভার্সিটির ফিজিক্স কোশ্চেন কতটা স্ট্যান্ডার্ড তোমরা জানো, তোমরা কোশ্চেন ব্যাংক দেখলে সেটা বুঝতে পারবা। হ্যাঁ এই তো, অনেকে বুঝে গেছো। হ্যাঁ এই তো আনসারও দেখে ফেলছো অনেকে, বোঝা গেছে। যদি কারো প্রবলেম তাও থাকে, তাও তোমরা, ভিডিও তো থাকবে তোমাদের, তোমাদের সবগুলো ভিডিও দেওয়া থাকবে, একটু ভিডিও টেনে এই অংশটা আবার দেখবা, পুরোটা দেখলে আশা করি তুমি বুঝতে পারবা। হয়তো এখন অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো তো মিস্টেক হইতে পারে। চলো দেখি একটু সামনের দিকে। হ্যাঁ এগুলা জাস্ট তোমাদের আমি হচ্ছে এগুলা ইনফরমেশন দেওয়ার জন্য দিছি, খুব বেশি আহামরি এটা ইম্পর্টেন্ট না, এগুলো এগুলোর জন্য শেষে রাখছি। যে দুটা যদি সন্নিহিত বাহু হয় ত্রিভুজের, তাহলে ক্ষেত্রফল কেমনে বের করে? সামান্তরিকের সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল কেমনে বের করে? সামান্তরিকের কর্ণ হলে কেমনে বের করে? এগুলো তোমরা জানোই, তোমাদের এগুলা দেখানোর কিছু না, এগুলাতে ম্যাথ আমি এই জন্য রাখিনি, এগুলো ম্যাথ আসেও না তেমন। আর ঘনবস্তু তিনটা যদি ধার দেওয়া থাকে এ ক্রস মানে এ বি সি, তাহলে তাদের হচ্ছে আয়তন কেমনে বের করতে হয়? দুইটার ক্রস গুণফল করে একটা ডট গুণফল, ঠিক আছে। আর সমতলী হওয়ার শর্ত, এটা তোমরা সৃজনশীলে ঘ নাম্বারে করে আসছো, যে যে কোনো দুইটার ক্রস গুণফল ইনটু যদি একটা ডট গুণফলের মান 0 আসে, সেটা কি হবে? সমতলীয় হবে। এগুলো জাস্ট আমি দিয়েছি ইনফরমেশনের জন্য।
হ্যাঁ, তো এইটা বৃষ্টিতে ছাতা ধরা, এটা তোমাদের আমি হচ্ছে এটা কাইন্ড অফ শর্টকাট টাইপের হচ্ছে লিখে রাখছি। এইটাকে তোমরা করবা যদি বাতাস না থাকে। তোমাদের বাতাস দিয়ে নর্মালি ভার্সিটিতে এত কঠিন ম্যাথ এখান থেকে আসেই না। তোমরা কোশ্চেন ব্যাংক খুলে দেখবা, এখান থেকে তেমন আহামরি কোশ্চেন আসে না। কারণ এখান থেকে কোশ্চেন বেশি আসে ইঞ্জিনিয়ারিং এ, ওই জায়গায় একটু কনসেপচুয়াল কোশ্চেন করা যায়, তো এই জন্য এটা ইঞ্জিনিয়ারিং এ বেশি আসে এই টাইপের। এইটা তারপর নদী নৌকার ম্যাথ। আমার শেষের দিকে চলে আসছে, আর 5-7 মিনিট লাগবে আমার, শেষ স্লাইড শেষ, আর একটা দুইটা স্লাইড আছে। দেখো, তো এটা কেমনে মনে রাখবা? দেখো, বৃষ্টি কোন দিকে পড়ে? উপরের দিকে যায় আর নিচের দিকে আসে? কোন দিকে দেখো তোমরা? হ্যাঁ, বৃষ্টি সবসময় নিচের দিকে, তাহলে বৃষ্টির দিকটা কোন দিক? বৃষ্টি নিচের দিকে পড়তেছে। তো আমি ধরে নাও এই লোকটা হচ্ছে আমি, ঠিক আছে, এটা হচ্ছে আমি, হ্যাঁ এটা আমি, ঠিক আছে, আমি এইদিকে দৌড়াচ্ছি, আমার মন চাইছে আমি এইদিকে দৌড়াচ্ছি। তো আমি যদি এইদিকে যাই, এইদিকে কোনো একটা বেগে দৌড়াই, আপেক্ষিক বেগ যদি আমি চিন্তা করি, আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ নিয়ে আমাদের একটা ক্লাস নেওয়ার খুব ইচ্ছা আছে, আলাদা একটা, এগুলোর মধ্যে আমি আপেক্ষিক বেগ পড়াবো না। তো আপেক্ষিক বেগ হিসাব করলে আমার কোন দিকে, এইটা যদি আমার মনে করো আমার বেগটা কি, ভি, ভি এ দিলাম, ঠিক আছে, তাহলে আমার আপেক্ষিক বেগ কোন দিক বরাবর হবে? তার বিপরীত দিক। আমরা আপেক্ষিক বেগ কি মাইনাস নিতে হয় না? এটা কেন নিতে হয় এখন তো আর এই ক্লাসে বলা সম্ভব না, এটা তো একাডেমিক ক্লাস না। দেখো, তাহলে এটা যদি হয়, এখন তুমি চিন্তা করে দেখো, একটু আগে তোমাদের ভেক্টর শিফটিং দেখাইছি না? তো এই জায়গায় যদি এই ভেক্টরটা হয়, এটা কি শিফট করে আমি নিচে নিয়ে আসতে পারবো? নিচে যদি নিয়ে আসি, এটা হচ্ছে আমার ভিএ, জাস্ট মানটা ভিএ, বৃষ্টির বেগ এটা ধরলাম জাস্ট ভিআর, বৃষ্টির বেগ ভিআর, বৃষ্টির বেগের মান। তাহলে দেখো, এইরকম কিছু দেখছো তোমরা? যদি থিটা থাকে, একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, ট্যান থিটার মান কেমনে বের করবো বলো তো? কেমনে বের করবো? ভিএ নিচে ভিআর। এইটাকেই তোমাদের আমি সহজ করে, সহজ করে বোঝানোর জন্য জাস্ট এই যে এটা দিয়ে রাখছি, যে এটা মনে রাখবা তোমরা। হ্যাঁ, এটা দিয়ে মনে রাখবা, ঠিক আছে, যে ট্যান থিটা বৃষ্টি কত কোণে ছাতা ধরতে হবে, কখন এটা অবশ্যই মনে রাখবা, যদি বাতাস না থাকে তখন এটা তুমি করতে পারো। কি করবা? যে ট্যান থিটা ইকুয়ালস টু উপরে লোকের বেগ নিচে বৃষ্টির বেগ, যদিও এটা থেকে আসে না, তাও জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা দিয়ে রাখছি। একদম লাস্ট টপিক আমরা চলে আসছি, শেষ। নদী পারাপার, নদী পার হবো, চলো নদী পার হওয়া শিখবে না? দেখো, নদী পারাপার তো তোমাদের যেটা আসবে, যেটা আসবে মানে এগুলো থেকে খুব বেশি আসে না। ওই জন্য দেখো, এগুলো থেকে কিন্তু আমি ম্যাথ অ্যাড করিনি, যে এগুলো থেকে আসে ওইগুলো থেকে আমি কিন্তু যথেষ্ট পরিমাণে ম্যাথ অ্যাড করছি। আর এগুলো জাস্ট আমি তোমাদের বুঝাচ্ছি, দেখবা তোমরা প্রশ্ন ব্যাংক খুললে এগুলো ইজিলি পারবা। তো এইটা দেখি, দেখো তো, এইটা হচ্ছে আমাদের স্রোতের বেগ এদিক বরাবর ধরছি আমি, আর নৌকাটাকে এদিক বরাবর চালাইলে ওই পাশে আমি যাব। কিন্তু আমরা স্পেশাল কেসটা বলবো কি, যে সোজা যদি অপর প্রান্তে যাইতে চাই আমি, সোজা অপর প্রান্তে যেতে গেলে কি করতে হবে? তো তোমরা এটা খুব ভালো করে পড়ে আসছো, যে সোজা অপর প্রান্তে হইলে cos আলফা ইকুয়ালস টু স্রোতের বেগ মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। জাস্ট এটা মনে রাখো, এটাতে করে ফেলবা, ঠিক আছে, জাস্ট এটাতে করে ফেলবা। যে cos আলফা, এটা যদি কঠিন মনে হয় জাস্ট এইভাবে মনে রাখো। দেখো, যে cos আলফা ইকুয়ালস টু মাইনাস উপরে স্রোতের বেগ, উপরে স্রোতের বেগ, আর নিচে, নিচে আসবে নৌকার বেগ। বলো ক্লিয়ার নাকি বলো? এটা তোমরা করে আসছো, ঠিক আছে, এটা তোমরা ওই যে করে আসছো, যে tan 90 ইকুয়ালস টু ভি সাইন আলফা বা ইউ প্লাস কজ আলফা, এখান থেকে তোমাদের এই যেটা আসতো ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0, এটা আসতো এখান থেকে, আমি এটা নিয়ে এসেছি, আলাদা করে কিছু নিয়ে আসিনি। কিন্তু তোমাদের জাস্ট ছোট করে মনে রাখার জন্য এটা দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আরেক, এটার এখানে একটু ভুল লিখছে, আগে এটা লেখা উচিত ছিল, আচ্ছা হোক, প্যারা নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে একটা ম্যাথও দেওয়া আছে, ভালো তো, আমি অ্যাড করছিলাম, আমি ভুলে গেছি। এই ম্যাথটা তাহলে করো তো, যে 3 কিলোমিটার/আওয়ার স্রোতযুক্ত নদীতে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে সোজাসুজি, সোজাসুজি, ঠিক আছে, সোজাসুজি ঠিক অপর প্রান্তে পৌঁছাতে 6 কিলোমিটার/আওয়ার বেগ সম্পন্ন নৌকা কতক্ষণে যাত্রা শুরু করতে হবে? বলো, এটা আনসার বলো, জাস্ট বসাবা, বলে ফেলবা ক্যালকুলেটর ছাড়া। তাহলে আমরা কি শিখছি? cos আলফা ইকুয়ালস টু মাইনাস উপরে স্রোতের বেগ
স্রোতের বেগটা এখানে বসাবা, কত 3, নৌকার বেগ কত 6, কত আসে মাইনাস হাফ, মাইনাস হাফ কত কত cos কত ডিগ্রি মাইনাস হাফ, আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি। ঠিক আছে না? হ্যাঁ, আরে সেরা, আমার আগে করে ফেলছো তোমরা, সেই। হ্যাঁ, 60 ডিগ্রি যদি আনসার কেউ দাও তাহলে কিন্তু হবে না, আমি দেখলাম তো। যাই হোক, ভুল করতে পারো, সমস্যা নাই। ভুল তুমি কোন জায়গায় করছো, এই মাইনাসটা তুমি হচ্ছে দেখোনি, মাইনাসটা কিন্তু দিতে হবে, মাইনাস না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। আর নদী পারাপারের নর্মাল সূত্র কি? যদি শুধু সময় বের করতে বলে কি করবা? ডি বাই ডি সাইন আলফা। কিন্তু যদি সর্বনিম্ন সময় বলে তাহলে কত গুণে নদী পার হইতে হয়? হ্যাঁ, এইটা দেখানোর জন্যই জাস্ট এটা আমি অ্যাড করছি, যে যদি বলে সর্বনিম্ন সময় নদী পার হইতে হবে তাহলে সাইন থিটার মান হইতে হয় কত? 1। সাইন থিটার মান 1 কখন হয়? যদি থিটার মান হয় 90 ডিগ্রি। থিটা না, সরি, আলফা লেখা উচিত, আলফাই লিখে দিই, যেহেতু ওটা আলফা দিচ্ছি তো এটা আলফা দিয়ে দিই। তাহলে আলফা 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলে তখন সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া যায়, এটা মনে রাখবা। তোমার এইগুলো এত সূত্র মনে না রাখলেও এটা মনে রাখবা, এইগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, বাট এটা ইম্পর্টেন্ট যে কখন সোজাসুজি অপর প্রান্তে যাইতে পারবো, যদি 90 ডিগ্রিতে আমরা যাত্রা শুরু করি। হ্যাঁ, তো শেষ। এই ছিল আমাদের ফিজিক্স ক্লাস, ফিজিক্স ক্লাস না সরি, ভেক্টরের ক্লাস। ফিজিক্স তো জাস্ট শুরু হইলো আমাদের। তো ভেক্টরের ক্লাস দিয়ে শুরু করলাম আমরা, এরপরে তোমরা রুটিন অনুযায়ী ক্লাস পাবা আস্তে আস্তে। আর রুটিনটা দেখবা, আমি একদম সিকোয়েন্সিয়ালি হচ্ছে তোমাদের দিছি, ভেক্টর, তারপর নিউটনের বলবিদ্যা, তারপর কাজ শক্তি ক্ষমতা। হ্যাঁ, তো আজকে আমাদের এই পর্যন্তই ভেক্টর। তো তোমরা যে কাজটা করবা ক্লাসের মাঝে আমি বলছি, এই ক্লাসটা শেষ হওয়ার পরপরই তোমাদের কাজ হবে কি জানো? আজকেই প্রশ্ন ব্যাংকটা একটু দেখা, অথবা কালকে সকালেই দেখা। কারণ পরে দেখলে আমি কি কি দেখাইছি তোমার এত বেশি ইনফরমেশন মনে থাকবে না। তুমি আজকে রাতেই অথবা কালকে সকালেই তুমি প্রশ্ন ব্যাংকটা দেখবা, দেখে সলভ করবা, তারপর তো তোমাদের এক্সাম হবে ক্লাসের উপরে, তারপর এক্সামটা দিবা। আর কোশ্চেন ব্যাংক হাতে নেওয়ার পরে তুমি বুঝতে পারবা যে ক্লাসে আমি তোমাকে কি কি পড়াইছি। বুঝতে পারছো কথা? তাহলে ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ। আবার তোমাদের সাথে দেখা হবে নিউটনের বলবিদ্যাতে।